গল্পের বাক্সবাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস মন্থন। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। আর গল্পের সুর নামে আমার আরেকটি ছোট গল্পের চ্যানেল আছে। আপনারা যারা ছোট গল্প পড়তে বা শুনতে পছন্দ করেন, আপনারা চাইলে ওই চ্যানেলে গিয়ে গল্প শুনতে পারেন। ইউটিউবে গিয়ে গল্পের সুর লিখে সার্চ দিলেই চ্যানেলটি পেয়ে যাবেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ওই গল্পের সুর চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ওই চ্যানেলে গিয়ে গল্প শুনতে পারেন। শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস মন্থন। কি করে বললে হে অর্ণবকান্তি মুখার্জি, তুমি তো শালা এমন ভাবের চরকিতে লাট খাওয়ার বান্দা নও। আজ কি হয়ে গেল? শ্রবণাকে দেখতে পেয়ে ভেঙে একেবারে চুরমার? পরপর সাজানো শিডিউল সব ঝেড়ে মুছে এ কোথায় চলেছ? যাচ্ছ তো না, ফিরছ? হ্যাঁ হ্যাঁ, ফেরা একেই বলে। দাঁড়াও, বোকামি করো না। লাঞ্চের পর অফিসে ফিরেই একটা ক্লোজ ডোর মিটিংয়ে বসার কথা, ফ্যাক্টরি ম্যানেজার, চিফ ইঞ্জিনিয়ার আর সিকিউরিটি অফিসারদের সঙ্গে। অ্যান্ড দ্যাট মিটিং ইজ ভেরি 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 আর্জেন্ট, টপ কনফিডেন্সিয়াল। ম্যানেজমেন্ট লক আউটের ডিসিশন নিয়ে ফেলেছে। সম্ভবত 2 জুলাই থেকে তালা ঝুলছে কারখানার। এ সময় কর্তৃপক্ষের বাহুবল বলো বাহুবল, মনোবল বলো মনোবল, সবই তো তোমরাই হে, মেইন স্টিয়ারিং ফোর্স। সব না হলেও এবারকার লক আউটের উদ্দেশ্য মোটামুটি তোমার অজানা নয়। ফরিদাবাদ প্রোডাকশন শুরু করে দিয়েছে। এখন থেকে এক্সপোর্ট ম্যাটেরিয়াল সব ওখানেই তৈরি হবে। তোমাদের এখানে শালা কিচ্ছু হবে না। থ্রু আউট দি ইয়ার শুধু লেবার প্রবলেম, স্লোগান, ডিমান্ড, ডেপুটেশন, ঘ্যান ঘ্যান, প্যান প্যান। পারলে তোমার কোম্পানি এ দেশটা থেকেই ব্যবসা গুটিয়ে নিত। তবু কেন যে নেয় না? রহস্য রহস্য। তোমার অবশ্য এসব নিয়ে মাথা ঘামানো দরকার নেই। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টে মাস প্রোডাকশন বন্ধ ইজ কাফি। ম্যানেজমেন্টের পারপাস সার্ভ করে যাবে। 3 মাস শালা লেবারগুলো খেতে পেল কি না তা নিয়ে তুমি ভাবার কে? ভুগবে যে যার নিজের কপাল নিয়ে। গরিব দেশের জনগণকে ওভারডোজ পলিটিক্স গেলালে তাদের এই দশায় হয়। বাবা সকল, 100 রকম ট্রেড ইউনিয়নের নামও যে নিজেদের সংগঠিত করো আগে। তোমাদের স্বাধীন নস্ট্রামগুলো কত শক্তিশালী পরখ করে দেখো। নইলে যে 1848-এর অ্যাঙ্গেলস কোট করতে গিয়ে কে যেন বলতো কথাটা, সুকান্ত, হিমানিস্তা। ছাড়ো, ওসব ভাবনা কবে বেয়ারিশ হয়ে গেছে। পরিস্থিতি এখন অন্যরকম। তাবর তাবর নেতারা যেখানে সব বোম ভোলা মেরে বসে আছেন, সেখানে তুমি কোন হরিদাস? মাৎস্য নেয়, বুঝলে, মাৎস্য নেয়। মিছিমিছি সুস্থ ব্রেনকে ট্যাক্স করতে যেও না। দিব্যি মস্তিতে আছো। মাস গেলে পার্কস ফার্কস নিয়ে প্রায় 7,500। ক্যারি অন, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। জীবন ভাই একটাই, সুযোগ পেয়েছ, চোখটি বুঝে ভোগ করে যাও। তোমার মতো আপার টায়ারদের ছোটছাট লক আউট কোনোদিনই যেমন কামড় দিতে পারে না, স্লাইড দুশ্চিন্তা ছাড়া। তোমরা হলে গিয়ে সব মুক্ত মানুষ। গাড়ি চালাতে চালাতে তবু বারবার আর চোখে শ্রবণার দিকে দেখছ কেন? স্টিয়ারিংয়ের ওপর তোমার সুচারু আঙ্গুলগুলো টিপটিপ কাঁপছে। শ্রবণা এখনও তোমার সঙ্গে নিজে থেকে একটাও কথা বলেনি। উদাস তাকিয়ে আছে বাইরে, রোদ পোড়া রাস্তার দিকে। চশমা পরে শ্রবণাকে কেমন অন্যরকম লাগছে, যেন শ্রবণা নয়, অনেক দূরের কেউ। চেহারাও ভেঙেছে প্রচুর। আগে সে টলটলে ভাবটাই নেই। বর্ণহীন ফ্যাকাশে শরীর, কণ্ঠার হাড় ঠিকরে পড়ছে। চুল কমে কপাল চওড়া, তবু শ্রবণা শ্রবণাই। নিজস্ব ব্যক্তিত্ব, ভঙ্গিতে, জেদে। তুমি ভেতরে ভেতরে ভাঙতে শুরু করেছ। আহ অর্ণব, ডোন্ট বি ক্রেজি। এখন আর কোনো ভাবাবেগ তোমাকে মানায় না। এখনও সময় আছে। তোমার লাল টুকটুকে মারুতি সবে বিরলা প্ল্যানেটোরিয়াম ক্রস করল। এখনও ফিরলে মিটিংটা মনে রেখো। এই মিটিংটার পর এক গাদা পেপারস রেডি করতে হবে, নোটিস ফর দ্য ওয়ার্কার্স। তারপর ইউনিয়ন লিডারদের সঙ্গে আলোচনায় বসা। হ্যাঁ, ঠিক 4:15 তুমি সময় দিয়েছ ইউনিয়ন লিডারদের। সময়টা যদিও তোমার দেওয়া, বক্তব্যগুলো তোমার নয়। উপরতলায় নির্দেশাবলী পেয়ে গেছ যথাসময়ে, সেগুলি একটা একটা করে সার্ভ করতে হবে ওদের কোর্টে।
নিখুঁতভাবে, শান্ত মাথায়, অ্যাট এনি কস্ট। লোকগুলোকে উত্তেজিত করা দরকার। তবে সাবধান, যত বোকা ভাবো ওরা সবাই কিন্তু ততটা নয়। 2-4টে জোরালো এস ওরাও মারতে জানে। অবশ্য তুমি দক্ষ খেলোয়াড়। সার্ভিস রিটার্নের ব্যাপারে তোমার কোনো বিকল্প নেই। এডবার্গ ইন্ডিয়ার তাবৎ অধিকারীবৃন্দ তোমার কর্মকুশলতায় মুগ্ধ, গর্বিত। কেউ কেউ আড়ালে ঈর্ষান্বিত বটে, যেমন শ্যানাল, তানেজা, ফুরুভিলা। তুমি কেয়ার করো না। সিঁড়ি ভাঙা অঙ্কে তুমি ছোট থেকে ওস্তাদ। ভালোই বোঝো কিভাবে কাটাকুটি প্লাস মাইনাস করে সঠিক উত্তরে পৌঁছতে হয়। এবারকার পলিসিটাকে যদি খেলিয়ে ভুলতে পারো তো ব্যাস, এডবার্গ ইন্ডিয়ার নক্ষত্র না হও, ইনসার্ট 1B হওয়ার জায়গাটা তোমার বাঁধা। এমন একটা ব্রাহ্ম মুহূর্তে গায়ে পড়ে শ্রবণাকে বাড়ি পৌঁছে দিতে চাওয়া নিছকই মূর্খামি হয়ে গেল না? একটু আগেও কানা সুগালের ঝিরিঝিরি আলোতে বসে যখন চুমুক দিচ্ছিলে চিল্ড বিয়ারে, তখনও কি ভেবেছিলে একটু পরেই দেখতে পাবে শ্রবণাকে? 17 বছর পর লাখুটি আজ এরকম জোর করেই তোমাকে নিয়ে এসেছিল লাঞ্চে। অফিস থেকে বেরোনোর আদৌ ইচ্ছে ছিল না তোমার? থাকবে কি করে বাপু? কদিন ধরে কলকাতা যা দুরন্ত গরম। দুপুরবেলা সূর্য যেন কামান দাগে রাস্তায়, গাড়িটারি ফার্নেস হয়ে যায়। এই গরমে কোনো ভদ্রলোকের রাস্তায় বেরোনো উচিত নয়। কথাটা তোমার নয়, তোমার বউয়ের। বেচারি মোটে গরম সহ্য করতে পারে না। আজকেই পার্ক স্ট্রিটে আসতে আসতে ভাবছিল গাড়িটা এয়ার কন্ডিশন করে নেওয়া যায় কি না। শুনেই লাখটিয়ার কি লম্ফঝম্প, পালে বেটা তক্ষুনি একখানা এয়ার কুলার এনে বসিয়ে দেয় তোমার চলন্ত গাড়িতেই। লোকটা কতভাবেই তোমাকে অবলাইজ করার চেষ্টা করে, কথার ঝর্ণায় মেজাজটাই খোলতাই করে দিল তোমার। তারপর গাড়ি লক করে বার কাম রেস্তোরাঁয় ঢুকতেই ওফ কি আরাম। জুনের প্রচণ্ড দাপটে যখন গোটা শহরটা পুড়ছে ধিক ধিক, পিচ গলছে রাস্তায়, হলদেটে গাছপালা ধুঁকছে মুমূর্ষু রুগীর মতো, প্রাণীজগৎ জুড়ে অসহায় অবসাদ, তখন হিমালয় তোমাদের জন্য এরকম পাহাড়ি শীতলতা পাঠিয়ে দেয় কোথাও কোথাও, শুধু তোমাদের জন্যই। তুমি সেই বরফ গলা আবছায়ায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলে একটা মনোরম লাঞ্চ। ইদানিং আবার ওখানে এক সোনালি চুল গায়িকা আমদানি করা হয়েছে। আহা, কি তার বিভঙ্গ, কি লাস্য! মাউথপিসটা ঠোঁটের কাছে ধরে দোলে মৃদু মৃদু, দোলে না, যেন জোয়ার আনে শরীরে। দীর্ঘ শরীর বেয়ে ঢেউ কুলকুল। কাস্টমাররা সব পানাহার ভুলে যায়। চারধারে দারুণ স্মার্ট পোশাকের গোটা পাচেক মিউজিক হ্যান্ড নিয়ে মেয়েটা আজ হাসকি সুর ভাসাচ্ছিল। আই ডোন্ট নো হাউ ফার হ্যাভ আই টু গো হো। লাখুটিয়া খলবল করে উঠেছিল। ওয়াও, শি ইজ আ রিয়েল হার্ট থ্রোব। সালুজা কোত্থেকে এই গোল্ডেন পিসটা কালেক্ট করলো বলুন তো? সিম্পলি এনচান্টিং। মেয়েটা নয়, মেয়েটার গান শুনে কেন যে তুমি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলে বারবার। তবে কি শ্রবণার সঙ্গে দেখা হওয়ার ইঙ্গিত আসতে শুরু করেছিল তখন থেকেই? কে জানে, প্যারাসাইকোলজিতে হয়তো ব্যাখ্যা মিলতে পারে। লাখুটিয়া যখন মেয়েটাকে চাকতে চাকতে বিজনেস টক সারছে, চুমুক দিচ্ছে ব্ল্যাক লেভেলে, দাঁতে সিজলার ছিঁড়ছে, তোমাকে তখন দুম করে হঠাৎ রবীন্দ্রনাথ ভর করে বসলেন। আর কত দূরে নিয়ে যাবে মোড়ে? রাবিশ। কোথায় জম্পেশ করে মেয়েটার ভাইটাল স্ট্যাটিস্টিক্স মাপবে তা না, বুদ্ধুর মতো বিয়ারে চোখ ফেলে আবৃত্তি করে চলেছ। কি আছে হোতায়? চলেছি কিসের অন্বেষণে? লাখুটিয়া ভ্রু কুঁচকেছিল। স্ট্রেন্স, 2 গ্লাস ঠান্ডা বিয়ারেই মুখার্জি সাহেব আজ আউট, যে কিনা হাসির মতো মাল টানতে পারে। তোমার পরিচিত মহলে প্রবাদ চালু আছে, 1 পেগে মুখার্জি রঙিন হয়, 2 পেগেতে ধ্যানী, 3 পেগে পদ্ম ধরে, 4এতে জ্ঞানী। এরপর 5 হয়ে উঠলে তো কথাই নেই। তখন অর্ণব মুখার্জি একজন সাচ্চা বিপ্লবী, একেবারে কট্টর মার্কসিস্ট লেনিনিস্ট। সেই মক্কেলকে যদি ব্ল্যাক লেভেলে কবিতা ধরায়। অবশেষে স্বর্গ হতে বিদায়। 2:10 নাগাদ কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসেছিলে তোমরা। আশ্চর্য, একটা মাত্র মোটা কাচের দুধারে দুটো সম্পূর্ণ অন্য পৃথিবী। সিঁড়িতে পা রাখতেই এক ঝলক রাগী বাতাস নেড়ি কুত্তার মতো লাফ দিয়ে পড়ল গায়ে। গরম হলকায় চোখ মুখ ঝাঁঝা। তাড়াতাড়ি রুমালে নাক চাপলে, সানগ্লাস চড়ালে চোখে। তারপর যখন গাড়ির দিকে এগুচ্ছ, তখনই দৃশ্যটা সুখী সৌভাগ্যবান অর্ণব মুখার্জিকে একেবারে খান খান করে দিয়ে গেল।
ফুটপাতের কৃপণ ছায়াটুকু ধরে কি ভীষণ ক্লান্ত পায়ে হেঁটে চলেছে শ্রবণা চৌরঙ্গির দিকে। শ্রবণাই তো। তুমি পাথর না, এতদিন পরও শ্রবণাকে চিনতে তোমার ভুল হয়নি। বাপাটাকে সামান্য টেনে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে মেয়েটা। মেয়েটা নাকি মহিলা? 17 বছরের অদেখা স্বাভাবিকভাবেই তোমার কাছে শ্রবণাকে সেই 20 বছরের মেয়েটি রেখে দিয়েছে। তুমি কেঁপে উঠলে, যেমনভাবে হঠাৎ ঝড়ে সমূল নাড়া খায় নিশ্চিন্ত গাছ কিংবা চকিত ভূকম্পে দুলে ওঠে কংক্রিট ভিত, তেমনি তোমার গোটা অস্তিত্বটাই টলমল করে উঠল। শ্রবণা তোমাকে দেখতে পায়নি, মাথা নিচু করে আনমনে হাঁটছে। তুমি হ্যাংলার মতো ছুটে গেলে। শ্রবণা তখন ম্যাগাজিনের স্টলটা সবে ছাড়িয়েছে। শ্রবণা চমকে তাকালো। তোমাকে দেখে চকিতে ঝাড়বাতি জ্বলে উঠল দু চোখে, জ্বলেই নিভে গেল। তুমি বোকার মতো বলে উঠেছ, আমাকে চিনতে পারছ না? আমি অর্ণব। আলগা হেসে মাথা দোলালো শ্রবণা, কয়েক পলক চোখ বুজে থাকল। তুমি দেখতেও পেলে না সেই ফাঁকে কি বিরাট একটা শ্বাস বুকের ভেতর লুকিয়ে ফেলল মেয়েটা। তুমি আরেকটু এগুলে। শ্রবণা কত পাল্টে গেছে, যাবেই তো। 17 বছর বড় লম্বা সময়, তবে সময়ের পলি পড়ে কেউ ধুধু চড়া হয়ে যায়, কেউ সময়ের স্রোত ধরে শুধু ছোটে। তুমি কি কম বদলেছ হে? তোমার গায়ে এখন বোম্বে ডাইংয়ের সবথেকে দামি 80-20, কানাডা থেকে আনা ফোর্ডের জিন্স, শরীর জুড়ে ফ্রেঞ্চ কোলনের সুবাস। সেজেগুজে থাকলে তোমাকে যা দেখায় না মায়েরি। দেহের কিছু বাড়তি অ্যালকোহলিক মেদ বাদ দিলে হুবহু অ্যাড মডেল, পারফেক্ট সেক্স সিম্বল। তোমার পাশে তাঁত শাড়ি পরা, কাঁধে ঝোলা ব্যাগ, শুকনো চেহারার দিদিমণিটি এখন এক্কেবারে বেমানান। তুমি এক নিঃশ্বাসে বলে ফেললে, তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে ভাবতেও পারিনি। কেমন আছো? শ্রবণা আলতো হাসল। ভালো, তুমি? না হে অর্ণব, শ্রবণার চোখ দুটো এখনও তেমনই আছে, উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত। বরং মোটা দুটো লেন্সের ভেতর দিয়ে তারা আরও ভাস্বর। কোনো দিন বিরল মুহূর্তেও তুমি কাব্য করে উঠতে। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নাড়ে এসে ডাকিল আমারে। শ্রবণা জীবনানন্দ ভালোবাসত খুব, তবু চোখ পাকাত। তুমি হো হো করে হেসে উঠতে। দাঁড়াও দাঁড়াও, এখনও কিন্তু শেষ করিনি। সুচেতনা এ পথে আলো জেলে এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। লাখোটি আজ হেভি ভিড়মি খেয়েছে। হায়, দুনিয়ার কত বিষয়ই না আছে। শেষে মুখার্জি সাহেব কিনা, রিয়েলি টোটাল অর্ণব মুখার্জি কেমন যেন ভেবলে গেছে। মায়া হচ্ছে তোমাকে দেখে। কি ভীষণ ঘেমে উঠেছ। চলন্ত গাড়ির গায়ে ছিটকে আসা হাওয়াটাও তোমাকে শুকিয়ে দিতে পারছে না। হোয়াট আ পিটি। কথা বলতে গিয়ে স্মার্ট মুখার্জির গলা ধরে যাচ্ছে। কি করছো তুমি এখন? শ্রবণা তাকিয়ে আছে চলমান জনপদের দিকে। চাকরি, স্কুলে। কোথায়? ওই যাদবপুরেই। কি সংক্ষেপে ছোট ছোট উত্তর দিচ্ছে শ্রবণা। বুঝি স্থির করে ফেলেছে একটাও বাড়তি কথা বলবে না। দুপুরে রাস্তাঘাট এখন কিছু ফাঁকা ফাঁকা। গ্রীষ্মরোদে পুড়তে পুড়তে গাড়ি ঘোড়াগুলো দৌড়াচ্ছে গোমরা মুখে। অবসন্ন মানুষেরা পথ চলছে। ট্রাফিক সিগন্যালে থেমে তুমি সিগারেট ধরিয়েছ। যাদবপুরে কতদিন আছো? শ্রবণার ভাঙা গাল বেয়ে গড়িয়ে গেল দীর্ঘ ক্লান্তি। অনেক দিন, বছর 14। তুমি ঝটপট ভাবতে শুরু করেছ। 14 বছর কি করে হয়? বন্দিমুক্তি আন্দোলন শুরু হয়েছিল 77-এ, যতদূর জানো। আমাকে ছেড়েছে 74-এর শেষে, স্পেশাল কনসিডারেশনে। শ্রবণা কোলের কাছে ব্যাগটাকে ঘন করে টেনে নিল। আমার ছেলের জন্য। সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে ব্রেক চেপেছে। তীক্ষ্ণ আর্তনাদের মতো যান্ত্রিক শব্দটা থেমেও অনেকক্ষণ রেখে দিল। চমকে ফিরেও মুখ ঘুরিয়ে নিয়েছে শ্রবণা। খররোদে চোখ রেখে স্পষ্ট উচ্চারণ করছে, 72-এ হয়েছে, ডিসেম্বরে। জন্ম থেকে ক্রিপলড, কোনো পায়ে জোর নেই, নার্ভের গণ্ডগোল।
বাহারে যে অর্ণব মুখার্জি, এই তবে মানব মন। তুমি পাগলের মতো হিসাব মেলাতে শুরু করে দিয়েছ। তোমার সঙ্গে শ্রবণের শেষ দেখা কবে জানো? হ্যাঁ, ৭১ আগস্ট। বরানগর কাশীপুর ম্যাসাকারের দিন 10 পরে। সাংস্কৃতিক বিপ্লব টিপ্লব তখন মাথায় উঠেছে তোমাদের। তাড়া খাওয়া কুত্তার মতো শুধু ছুটে মরছ। চারদিকে কেবল খুন, জখম আর পুলিশের বাধাহীন অত্যাচার। বারাসত, ডায়মন্ড হারবার সব কিছুকে সদ্য ছাপিয়ে গেছে বরানগর কাশীপুর। পলিটিক্যাল রিভেঞ্জের চেহারা বিভৎস পর্যায়ে। শুধুই এখানে ওখানে খুন জখম নয়, পাইকারি হারে গোপনে লাশ পাচার করাও নয়। যাকে পাচ্ছে প্রকাশ্য রাস্তায় টেনে বার করে মেরে ফেলছে। কুঠিঘাট রোডের উপর মঞ্চ তৈরি করে নিহতদের তালিকাও নাকি ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মাত্র 24 ঘণ্টার তাণ্ডবে 150 জনেরও বেশি টাটকা যুবক শেষ। শিশু আর বয়স্করা পর্যন্ত বাদ যায়নি। সুকান্ত, মিহির, অরিন্দম কেউ নেই। হিমানিশদা আগেই ধরা পড়েছেন। বেঁচে আছেন কিনা কেউ জানে না। পল্লবীও জেলে। হারাধনে 2টি ছেলের মতো তোমরা দুজন শুধু টিমটিম জ্বলছ। ভাগ্যিস আগস্টের প্রথম দিকে তুমি আর শ্রবণা শেল্টার নিয়েছিলে চম্পাহাটিতে। শ্রবণার মাসির বাড়ি। তারপর কবে যেন উদ্ধার হলে তুমি? সেপ্টেম্বরের মাঝামাঝি। ওই মাস দেড়েক সময়টা যে কি ভীষণ হতাশার। তবে চূড়ান্ত নিষ্ঠুরতার মুহূর্তেও বোধহয় এক ধরনের টান তৈরি হয়। টান না প্যাশন? প্যাশন না মোহ? জাহাজ থেকে ছিটকে পড়া 2টো নাবিকের তলিয়ে যাওয়ার মুহূর্তের মতো, অথবা মৃত্যু ভয়ে পাহাড়ের গর্তে আশ্রয় নেওয়া 2টো জন্তুর মতো তোমরা তখন আঁকড়ে ধরতে চাইছ পরস্পরকে আরও গভীরভাবে। তখনই অনেক ছেলে মানুষের মতো আরেকটা ছেলে মানুষই। রেডবুক ছুঁয়ে কোন তারিখে যেন বিয়ে করেছিলে তোমরা? সেদিন তো সাক্ষী শুধু বিশ্বাস আর পুরোহিত আদর্শ। তবু কোন দিন যেন? ওফ, তারিখটা তোমার কিছুতেই মনে পড়ছে না। কবে কবে শ্রবণ আর তুমি নিজেদের জন্য একটা রাত? ধুত্তুর, এত ঘাবড়ে যাচ্ছ কেন? ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো। ৭১ সেপ্টেম্বরের ফসল ৭২ ডিসেম্বরে কখনোই উঠতে পারে না। আহ, রিলিভড, বেঁচে গেলে। কুলকুল করে চোরা স্রোত নেমে যাচ্ছে শিরদাঁড়া বেয়ে। এবার কৌতূহল, একটু একটু যন্ত্রণাও। শ্রবণা কিন্তু আর কিছুই বলছে না। তুমি হাঁপিয়ে উঠছ। তোমার মারুতি বালিগঞ্জ সার্কুলার ঘুরে এখন গুরুসদয় রোডে। মিলিটারি বনানীর দিকে চোখ রেখে তুমি শেষ পর্যন্ত প্রশ্ন করেই ফেললে, তোমার বাড়িতে কে কে আছেন? বুদ্ধিমতী শ্রবণার চিবুকের ভাঁজ অবিকল আগের মতো কঠিন হল। আমি, আমার ছেলে, আরেকটা কাজের লোক। বিয়ে করনি? নির্বোধ প্রশ্ন। শ্রবণা জবাব দিল না। ওহে অর্ণববাবু, বেশি ঘাটানোর দরকার কি? চুপচাপ গাড়ি চালাও না। অযথা কেন কেঁচে খুঁড়তে সাপ বের করবে? বরং মানে মানে গড়িয়াহাটের মোড়ে নামিয়ে দাও পাশের বোঝাটিকে। হাতে সময় আছে। তোমার মারুতির পিকআপ দারুণ। মিনিট 25-এর মধ্যে অফিসে পৌঁছে যাবে। ধ্যাত, গোয়ারের মতো তবু গড়িয়াহাট পেরিয়ে এলে কোনো মানে হয়? লক্ষ্য করে দেখেছ এতটা পথ যেচে গাড়িতে লিফট দিচ্ছ, অথচ শ্রবণা তোমার সম্পর্কে একটাও কথা জিজ্ঞেস করেনি এখনও? রাগ না হোক, তোমার অভিমান হওয়া উচিত। অর্ণব মুখার্জিরও তো কিছু বলার থাকতে পারে। সেলফ ডিফেন্স, আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার তোমারও আছে। ভাবতে ভাবতে অভিমানে যাদবপুর বাস স্ট্যান্ডে গাড়ি সাইড করে দিয়েছ। আর কাণ্ডটা দেখো, কিছু বলার আগে শ্রবণা নিজেই নেমে গেল, যেন বুঝে শুনেই। পশ্চিমের হলুদ রোদে ভিজে যাচ্ছে ওর মুখ। দরজাটা ধরে এতক্ষণ পরে প্রথম ভারী সুন্দর হাসছে। তোমার সময় নষ্ট করলাম। তুমি চুপ। পারলে একদিন সময় করে বাড়িতে এসো। তোমার যোধপুর থেকে যাদবপুর আর কতটুকু? বলতে বলতে নিজেই ঠিকানা বলেছে। বউ আর ছেলেকেও এনো। খোকন লোকজন দেখলে খুব খুশি হয়। একেবারে একা একা থাকে তো। তবে বাপু, আগেই বলে রাখি, আমার আস্তানে কিন্তু সরু গলির ভেতর। তোমার গাড়ি ঢুকবে না। আবার তোমার ধাক্কা খাওয়ার পালা। শ্রবণা তাহলে তোমার সব খবরই। তুমি মনে মনে হেরে যাচ্ছ।
জেল থেকে বেরিয়ে নিশ্চয় তোমাকে খুঁজেছিল মেয়েটা। সজোরে দরজা খুলে গাড়ি থেকে আচমকা নেমে এসেছ। চোয়াল শক্ত করে দাঁড়িয়েছ শ্রবণার মুখোমুখি। তোমার পায়ে কি হয়েছে? সোজা হয়ে দাঁড়াতে পারছো না কেন? শ্রবণার হাসি নিভেছে। নিষ্পলক তাকিয়ে আছে তোমার অশান্ত মুখটার দিকে। জেনে কি লাভ? আমি জানতে চাই। তুমি অধৈর্যভাবে মাথা নাড়ছ। সব জানতে চাই। শ্রবণের স্থির চোখে এবার ফুটে উঠছে ধারালো ভঙ্গি। চিবুক কঠিন। তোমাকে কোনোদিন নরকে যেতে হয়নি অর্ণব। তুমি কি করে জানবে? পুলিশ লকআপে। বলতে বলতে থামল একটু, গলা নামালো। এই সমস্তই তোমাদের অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশের তরফ থেকে উপহার পেয়েছি আমি, আমার ছেলেটাও। ফোনটা বাজছে, বেজে চলেছে। বাজতে বাজতে থেমে গেল। আবার বাজছে, আবার। স্বর্গের দোহাই অর্ণব, ওঠো। অত করে কেউ ডাকলে বুঝতে হবে কলটা আর্জেন্ট। অশোকদের পার্টি থেকে ডাকা হয়েছে কি? ড্রাইভার ছোকরা নিশ্চয় গাড়ি নিয়ে পৌঁছায়নি। মালিকের কাছ থেকে ঘণ্টা তিনেক টাইম পেয়ে নির্ঘাত কোথাও মাল খেয়ে উল্টে পড়ে আছে। সাচ্চা মালিকের সাচ্চা ড্রাইভার। এইসব প্রলেতারিয়েতগুলো শালা চুল্লু টেনে নিজেদের শেষ করল। ব্যাটাদের শ্রেণী চেতনায় ঢুকবে কোন পথ দিয়ে? কিন্তু তোমরা রাখাই বা কি? ন্যাকামি না করে যার হোক গাড়িতে ফিরতে পারো। ইনফ্যাক্ট ফেরও অনেক সময়। তবুও অবিশ্রাম কিরিরিং কেঁদে চলেছ দেখো। একদম কান দেবে না। তার থেকে হ্যাভ সাম মোর ব্লাড ম্যারি। রঘুর হাতে এ মালটা দারুণ তৈরি হয়। ওয়া, কি ফাইন কালার! নির্ভেজাল রক্ত। রক্ত, রক্ত। কমরেডস, দিন এসেছে রক্তের ঋণ শোধ করার। তোমাদের কর্তব্য এখন গ্রামে গিয়ে সংগঠন গড়ে তোলা। অশিক্ষিত গরিব মানুষগুলোর কাছে চেয়ারম্যানের চিন্তাধারা পৌঁছে দেবার দায়িত্ব তোমাদেরই। তোমরা তাদের দেখাতে পারো মুক্তির পথ। পান করো অর্ণব, আর একটু ব্লাড মেরি ঢালো গলায়। পানি শক্তি, পানেই মুক্তি। চোরের মতো পালিয়ে এসেছ শ্রবণার বাড়ি থেকে। 16 বছরের নিষ্পাপ কিশোরটিকে দেখে কেন্নর মতো গুটিয়ে গেলে? তোমার মনের অত জোর টোর সব গেল কোথায়? তারপর থেকে অবিরাম পান করে চলেছ। পালানোর রাস্তাটা কি সহজ? অশোকের বাড়ি গেলে না। কাল নরেন্দ্রপুরে বাপ্পাকে দেখতে যাবে তো, তোমার ছেলে। গ্লাসের মধ্যে একদৃষ্টি কি দেখছ অর্ণব? চমকে উঠে মুখ ঢাকলে যে। কি দেখলে ব্লাডবেরিতে? রক্ত না শ্রবণা? সুকান্ত না হিমানিশদা? তোমার তো কোনোদিন ভূতের ভয় ছিল না। নাকি রঘুর গপ্প শুনে তোমারও মাথায় ঠুকেছে ব্লাডমেরিতে মৃত মানুষের মুখ ভেসে ওঠে? ধুর ধুর, আরেক সিপ মেরে দাও। ঝাঁঝালো রক্ত যত নামবে কণ্ঠনালী পেয়ে, বিবেক তোমার তত জাগ্রত থাকবে। বিবেক, বিবেক। আমাদের দেশের 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। গরিব চাষিদের সারা বছরের পরিশ্রমের ফসল বেশিটাই নিয়ে নেয় মহাজনেরা। এসবই আধা সামন্ততান্ত্রিক অর্থনীতির কুফল। যে কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হতে হবে এই নিপীড়নের বিরুদ্ধে। শ্রী কাকুলামের আগুন দিকে দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা জেনেছি বন্দুকে নলই শক্তির উৎস। চিহ্নিত করো সমস্ত শ্রেণী শত্রুদের। ওহে অর্ণব, এই মুহূর্তে তোমার একমাত্র শ্রেণীশত্রু ওই অলিভ গ্রিন টেলিফোনটা। টিংটিংয়ে নাচছে দেখো, যেন ক্যাবারে ড্যান্সার। স্ট্রিপটিজ দেখাবে। মনে হয় ওটা রাকার ফোন নয়। রাকার কাছে তুমি কি এতটাই জরুরি? আর কার হতে পারে? হ্যাঁ, তোমার এমডি কিংবা এক্সিকিউটিভ ডিরেক্টর। কিন্তু এটা তো তাদেরও ঘণ্টা বাজানোর সময় নয়। লেবাররা মালিকপক্ষের ধান্দাবাজি টের পেয়ে রাতারাতি ফ্যাক্টরি রেড করল না কি? ইম্পসিবল। সে যুগ এখনও দূরস্ত। বেজে যেতে দাও। রাতমাত্র যুবতী হয়েছে। একটু আগে তোমার জার্মান কাকু পিক পিক করে ডাক ছাড়ল 11 বার। এই তো মাতাল হবার সময়। মাথার ভেতর মদ গাঢ় হলে সমস্ত শরীর মদে ভিজে গেলে পার মাতাল। আকাশের দিকে তুমি উল্টো করে ছুঁড়ে দাও 1 ডজন কাচের গ্যালাস। তোমার রাতের সঙ্গে তোমার বিবেকের কত তফাৎ আজ। পোষমানা লিটিগণের মতো শ্রবণার পিছু পিছু গিয়েছিলে যাদবপুরের 10 ফুট বাই 8 ফুট ঘরটায়।
বাড়িতে ঢুকেই শ্রবণা কেমন নিস্তেজ হয়ে গেল। মুখে সেই গনগনে আঁচ মরে ছাই। ব্যাগ থেকে টুকটাক ওষুধপত্র ফলমূল বার করে রাখল তার জাল ঘেরা মিটসেফের মাথায়। তারপর দরজায় নিশ্চল তোমাকে ডাকল ম্লান গলায়, এসো। পাশের 8x8 ঘর জুড়ে পাতা বিশাল এক চৌকিতে শুয়ে আছে পঙ্গু ছেলেটা। জানালার দিকে মুখ। ওটুকু জানলা দিয়ে ছেলেটা কি আকাশ দেখতে পায়? তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ভাগ্যিস পা দুটো পাতলা চাদরে ঢাকা, নইলে তুমি বুঝি অজ্ঞানী হয়ে যেতে। শ্রবণা গভীর স্নেহে হাত রাখল ছেলের মাথায়। খোকন, তোমার কাছে একজন এসেছেন। কি ঝকঝকে চোখ ছেলেটার, মনে দুটো যেন স্বচ্ছ ঝর্ণার জলে পড়ে থাকা অমূল্য দুটো পাথর। শ্রবণার থেকেও তীক্ষ্ণ মুখ, নাক, চোখের ওপর বয়সন্ধির সবুজ আভাস, মাথা ভরা রেশমি চুল। বড় বড় চোখ ছাড়িয়ে তোমার দিকে একটু সৌজন্যের হাসি হাসল। পরক্ষণেই ব্যস্ত জিজ্ঞাসা মার দিকে, কাজ হলো? দাঁড়াও, সবে তো অ্যাপ্লিকেশন দিলাম, কবে সেটা নড়াচড়া করে দেখো। এখন তো শুধুই অপেক্ষা। ছেলেটার ভাঙা গলা দিয়ে শব্দ কটার জন্য ছিটকে ছিটকে এলো। তোমার মনে হলো কান্না করছে। কান্না কেন? মাঝে মাঝে উপহাসও কান্নার মতো শোনায়। শ্রবণা অপ্রস্তুত মুখে একখানা বেতের মোড়া এগিয়ে দিল। দাঁড়িয়ে কেন, বসো। ছেলেটা এবার তোমাকে লক্ষ্য করছে ভালো করে। তুমি প্রায় আর্তনাদ করে উঠলে। না, আজ যাই, পরে আসব, আসলে একটা জরুরি কাজ। আশ্চর্য, তুমি জানতে পর্যন্ত চাইলে না কিসের দরখাস্ত করেছে ওরা, কিসের অপেক্ষায় আছে রুগ্ন ছেলেটা? চিকিৎসার? কোনো মানুষের, না নতুন কোনো আশার? কাওয়ার্ড, সেলফিশ অর্ণব মুখার্জি। ওখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকার সাহস তোমার হলো না? আর এখন মদের ফোয়ারা ছুটে বিলাস হচ্ছে, পেগের পর পেগ, ব্লাডি ম্যারি। ডিভানে শুয়ে পিন ফোটাচ্ছ বিবেকে, ভাবের ঘরে চুরি। মনে নেই শ্রবণা বলতো, অর্ণব, আমাদের মধ্যে তোমার রক্তই কিন্তু সবথেকে বেশি নীল। ভাবের ঘরে চুরি করার চান্স কিন্তু তোমারই বেশি। ফুট, রক্ত আবার নীল কিরে? রক্ত হলো ব্লাডি ম্যারি, যা তোমার পিতৃ পিতামহের রক্ত, তোমার গ্রেট বুর্জুয়া ফাদারের রক্ত। সমস্ত সমাজের ধ্বংসাবশেষ থেকে আধুনিক যে বুর্জুয়া সমাজ জন্ম নিয়েছে তা শ্রেণীবিরোধ দূর করেনি। এ সমাজ প্রতিষ্ঠা করেছে নতুন শ্রেণীর। অনারেবল জাস্টিস অব পিস পিকে মুখার্জি বলছেন, অনেক রেভলিউশন দেখানো হয়েছে, এনাফ ইজ এনাফ। কাল ভোরের ফ্লাইটে তুমি দিল্লি যাচ্ছ। তোমার ছোট মামা পালামে থাকবে। নেক্সট মর্নিং ইউ আর থ্রু টু মন্ট্রিল। ঝুনু তোমার সব ব্যবস্থা করে রেখেছে সেখানে। তুমি কিছু বলতে চাইলে বুর্জুয়া ফাদার হাত তুললেন। তোমাদের এই অতি বিপ্লবী আনাকে লেনিন কি বলেছেন জানো? শিশুসুলভ বিশৃঙ্খলা, নাথিং বাট খোকামি। তোমার জন্য আমাকে অনেক মুখ পোড়াতে হয়েছে। লাস্টলি সিন্টুকে দিয়ে, চিফ সেক্রেটারিকে ধরে। উফ, আমাদের এতদিনকার বংশগৌরব, তোমাকে নিয়ে আশা, অহংকার, অসহ্য, ইনটলারেবল। কিছুতে শ্রবণের কথা বলা গেল না। বলবে কি করে? সাহস ছিল? এ কি করছো? অ্যাস্ট্রেটা হঠাৎ ওভাবে আছড়ে ভেঙে দিলে যে? নিঃশব্দ ফ্ল্যাটখানা ঝনঝনিয়ে উঠল। রঘু নির্ঘাত ঘুমিয়ে পড়েছে, নইলে ছুটে আসত। এখন তোমার আক্রোশ হচ্ছে, কিন্তু কার উপর? বর্তমান না অতীত? অতীত না বর্তমান? না শুধুই নিজের উপর? ঢকঢক করে অতটা গিলে নিলে মস্তিষ্কের ভিডিও ক্লিপিংটা ঠিক করতে পারছ না। দুমদাম ছবি জাম্প করছে। সুকান্ত উত্তেজিত পায়চারি করছে পল্লবীদের ভেতর দিকের বন্ধ ঘরে। হিমানিশদা, মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের। এত তাড়াতাড়ি শহরে অ্যাকশন শুরু করাটা ঠিক হয়নি। হিমানিশদা দ্য ডেডিকেটেড ক্যাডার সোফায় টান হবার চেষ্টা করলেন। ধরমপুরের কাছে এনকাউন্টারে জখম হয়েছিলেন, ভালো মতন চিকিৎসা হয়ে ওঠেনি। না সুকান্ত, এখন আর আমরা কোনোভাবেই জেলা কমিটির নির্দেশ অমান্য করতে পারি না। অন্ধ্রের সমস্ত লিডার আর ক্যাডার খুনের বদলা নিতে এক্ষুনি এখানে পুলিশ, মিলিটারি, পুঁজিপতি আর চোরাকারবারিদের খতম করা দরকার। আমি আবার বলছি, আমরা আসল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছি।
বিপ্লব থেকে বিপ্লবী আনাটা বেশি হয়ে যাচ্ছে। বলতো না এসব কথা ওরা। আর দোষ সব এই অর্ণব মুখার্জির। একদল প্রাণপণে বোঝাচ্ছে মূর্তি ভাঙার লড়াই হচ্ছে আসলে দু মূর্তির লড়াই, এবং দুই মূর্তির লড়াই হচ্ছে আসলে দুই রাজনীতির লড়াই, দুই শ্রেণীর লড়াই। আর ওদিকে আরেক দল বলছে গান্ধী এবং গান্ধীবাদ বিপ্লবী রাজনীতির বাধা। সেজন্য গান্ধী মূর্তি ভাঙা চলতে পারে, কিন্তু গণতান্ত্রিক বিপ্লবের স্তরে রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগরের মতো বুর্জোয়া বুদ্ধিজীবীদের মূর্তি ভাঙা অনুচিত। একদল বলছে গ্রাম দিয়ে শহর ঘেরো। অন্যদিকে চলছে মারিঘেলের কাদায় শহুরে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা। বৃথা মাথা গরম করো না অর্ণব, তোমাদের তখন কিছুই করা ছিল না। হিমানিশদার মতো মানুষই কেমন শেষে বোবা মেরে গেলেন। সুকান্তকে থেতলে থেতলে মারা হলো। তোমার তখন মস্তিষ্কই কাজ করতো না। শিক্ষা প্রতিষ্ঠানের কাগজপত্র নষ্ট করা উচিত কি উচিত না, এই তো শেষে দাঁড়ালো গিয়ে মূল সমস্যা। বিপ্লব আর কোথায় সেখানে? তার উপর সে সময় ক্ষুধার্ত নেকড়ে চেয়েও নিষ্ঠুরতা ছুড়ে দিয়েছিল পুলিশ, সিআরপি। সবকটা পার্টি ঝাঁপিয়ে পড়েছে তোমাদের ওপর। তাদের কে যে গোলাপি, কে যে গেরুয়া, কে যে লাল। দূর দূর দূর। সাংস্কৃতিক বিপ্লবের নামে খতম অভিযান চালাতে গিয়ে লাস্ট তোমাদের শত্রু গিয়ে দাঁড়ালো কারা? না, কোনো জোরদার ভূস্বামী নয়, কিছু নিরীহ ছাঁপোষা কনস্টেবল সেপাই। পুলিশের প্রতি বুকলেটের কি সাংঘাতিক পরিণাম হাতে নাতে টের পেয়েছ? আরে বাবা, সিস্টেম আমূল পাল্টে দেওয়া অত সোজা? সংগঠক নেই, মাস কন্ট্রাক্ট নেই, যত সব রোমান্টিক অ্যাডভেঞ্চারিজম। তবে তবে মন্ট্রিলে বসেই তুমি খবর পেয়েছিলে শহরে অ্যাকশন বন্ধ করার নির্দেশ এসে গেছে। ব্যাস, খেল খতম। শয়ে শয়ে ছেলে সব হজম। সুকান্ত, মিহির, অরিন্দম কেউ রইল না। সঞ্জয়ের শিরদাঁড়াটা নাকি পুরোপুরি বেঁকে গেছে। পল্লবীর মতো তেজি মেয়ে ফুরিয়ে গেল। আর শ্রবণার পেটে এলো পঙ্গু ছেলে। তবু এত কিছুর ফলে কিছু একটা কি তৈরি হয় না? অতগুলো ছেলের বিশ্বাস, আত্মদান, রক্ত কি কোনো ইতিহাসই তৈরি করে না? করে করে। কে যেন তখন লিখেছিল, মনে রেখো আমরা এসেছিলাম 1857 রাতে, আমরা ছুটন্ত ঘোর সওয়ার। না অর্ণব, ভ্লাদিমিরের লাথিটা আজ একটু বেশি হয়ে গেছে। না হলে পাক্কা 5 মিনিট ধরে দরজা খুলে দাঁড়িয়ে আছে রাকা, আর তুমি বিড়বিড় করে চলেছ, মনে রেখো হে আমার স্বদেশ, আমার সকাল, ভাবিকাল। ও হেল, সেই সন্ধ্যে থেকে বসে তুমি ড্রিঙ্ক করে চলেছ? রাকা তরিত পায়ে কাছে আসছে। হুম, উঠতে চেষ্টা করো না। তোমার ডান পা জড়িয়ে ধরেছে বাঁ পাকে। চারদিকে ছড়িয়ে অসংখ্য কাঁচ। সাবধান, নিজের ভাঙা কাছে নিজেই যে। মৃদু আলোতেও কাঁচের টুকরোগুলো ঠিক চোখে পড়ে গেছে রাকার। স্তম্ভিত বিস্ময়ে দাঁড়িয়ে গেছে দেওয়াল জোড়া ইউনিটটার সামনে। তোমার ব্যাপারটা কি বলো তো? এভাবে বাড়িতে বসে গেলার জন্য আজ অশোকদের ওখানে গেলে না? প্রত্যেককে কৈফিয়ত দিতে দিতে আমি। তুমি পিট তাকাচ্ছ। তোমার ঝাপসা চোখে দুলে উঠল নারী মোহিনী, তোমার স্ত্রী, লাইফ পার্টনার। ম্যাজেন্টা শিফনের আঁচল খসে পড়েছে বাঁ হাতের কোলে। উত্তেজনা ঢেউ তুলছে উদ্ধত বুক দুটোতে। ঝুলন্ত মফ চেনে তারই হালকা দোলা। তুমি হাত বাড়াবার চেষ্টা করলে। নিজের হাত নিজের কাছে ফিরে এলো। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি। হরিবল। রাকা দুপদাপ পা ফেলে বড় আলো জ্বালালো। রঘু কোথায়? রঘু! চিৎকার করতে করতে কোমরে আঁচল জড়াচ্ছে। সুন্দরী ভ্রুতে চাপ চাপ বিরক্তি। ভ্যানিটি ব্যাগ সোফায় ছুঁড়ে দিল। পেন্সিল হেলে কাঁচ গুড়িয়ে তোমাকে এসে জাপটে তুলছে। খুব হয়েছে, এদিক দিয়ে এসো। হ্যাঁ, এখান দিয়ে। আহ, কাজে পা কাটবে যে, এমন সব কাণ্ড করো মাঝে মাঝে। রঘুকেও বলিহারি যাই। রাকার পেলব কাঁধে ভর দিয়ে তুমি বেডরুমে আসছ। আজ কোন পারফিউমটা মেখেছে রাকা? তোমার শরীর অবশ হয়ে আসছে। বিছানায় বসে পড়ে তুমি প্রাণপণ শক্তিতে জড়িয়ে ধরেছ রাকার কোমর। ডুবন্ত গলায় মুখ ঘষছর বুকে। আমাকে বাঁচাও রাকা, প্লিজ, আই এম গেটিং লস্ট। ঠিক আছে, শুয়ে পড়ো। নো, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই পোর ওয়াইফ, মাই সিক চাইল্ড। কি আবল তাবল বকছ? রাকা তোমার ঘন চুলে আঙ্গুল ডোবালো। তোমার হয়েছেটা কি বলো তো?
বিকেল থেকে এমন ছটফট করছো কেন? জানি না, তুমি বুঝি এই আদরটার জন্য অপেক্ষা করছিলে, এরকমই সঙ্গ চাইছিলে কারোর, হু হু করে কেঁদে ফেললে। তুমি বুঝি এই আদরটার জন্য অপেক্ষা করছিলে, এরকমই সঙ্গ চাইছিলে কারোর, হু হু করে কেঁদে ফেললে। আমি রিয়েলি ওদের জন্য কিছু করতে চাই। কাদের জন্য? বললাম তো, আমার স্ত্রী, ছেলে। রাকা হেসে ফেলল। না, তোমার দেখছি আজ সত্যি মাথার পোকা নড়েছে। কামন, লক্ষ্মী ছেলের মতো শত দেখি। কাল সকালে বাপ্পার কাছে যেতে হবে, তারপর দুপুরে ফিরে টার্ফ ক্লাব। তুলতুলিরা সবাই কাল মাঠে আসবে বলেছে, মনে আছে তো? তুমি শিশুর মতো চুকচুক মাথা নাড়লে। তোমার থুতনি এক হাতে ধরে অন্য হাতে চোখের জল মুছিয়ে দিচ্ছে রাকা। আর কখনো একা একা ড্রিঙ্ক করবে না, একা খেলে তোমাকে ভূতে ধরে। ইউ সিম্পলি গট ম্যাড আফটার। তুমি ফুপিয়ে উঠলে। আমাকে সবাই ছেড়ে চলে গেছে, সবাই। আই দ্য মোস্ট ডার্টি ফেলো, দ্য রেনিগেট। কে বলেছে? আমি আছি। চকচকে গোলাপি ঠোঁট তোমার কপালে ছোঁয়ালো রাকা। চোখে উতলে পড়ছে মমতা। মেয়েরা বোধহয় সকলে মাঝে মাঝে এরকম মা হয়ে যায়, নরম, স্নিগ্ধ। তুমি সেই স্নিগ্ধতার হাত ধরে কৈশোর থেকে যৌবনে ফিরছ, যৌবন থেকে রাকায়। দেখো, তোমার কান্নায় আমার ব্লাউজ ভিজে গেছে, নটি বয়। রাকার ঠোঁট টিপে হাসছে। তুমি আধবোজা মাতাল চোখে প্রাণভরে সুন্দরী স্ত্রীকে দেখছ। গুড, এই তো বিচক্ষণতার লক্ষণ। অতীত ঘেঁটে কেঁদে মরে কাপুরুষেরা। ওয়েক আপ। দেখো, রাকার কি সুন্দর তেলতেলে হলুদ ত্বক। রিসেন্টলি বোধহয় ওয়াক্সিং করেছে। শ্যাক করে সিল্কি চুল বেয়ে নামছে সুগন্ধ। দেহের প্রতিটি খাঁজ স্পষ্ট, মসৃণ। পারফেক্ট ফেমিনিন ফিগার। তার পাশে কাকে বসাও তুমি? খয়াটে চেহারায় আধবুড়ি শ্রবণা দিদিমণি? ভুলে যাও ডিয়ার, ভুলে যাও। এই তো ভালো ছেলের মতো শুয়ে পড়েছ বিছানায়, তুলতুলে খেলনাটাকে দেখছ নেড়ে চেড়ে। শান্তি। নেশে এবার ঘুম হয়ে ছড়িয়ে যাচ্ছে শরীরে। ঘুমো অর্ণব, ভ্লাডিমিরের মতো অধর মদিরা পান করতে করতে তলিয়ে যাও ঘুমে। আসুন আমরা তবে আজকের আলোচনা শুরু করি। নাম্বার 1, শিফটিং অফ আওয়ার টু ডিসিশনস ফ্রম ক্যালকাটা টু ফরিদাবাদ। লাস্ট মিটিংয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আপনারা জেনেছিলেন। দেখুন, আমি আজ আপনাদের আরও ক্লিয়ারলি ব্যাপারটা বোঝাতে চাই। 3টে মেইন সুবিধা আমরা কলকাতা থেকে ফরিদাবাদে বেশি পাচ্ছি। গভর্নমেন্ট ইনসেন্টিভ, ম্যাটেরিয়াল অ্যান্ড পাওয়ার। দিনে দিনে সিচুয়েশন এখানে এমন দাঁড়িয়েছে যে কোম্পানির পক্ষে ব্যবসা করায় দুরূহ হয়ে পড়েছে। হিউজ লস। তাই কোম্পানি ডিসাইড করেছে ইনস্ট্রুমেন্টেশন আর অ্যালায়েড মেশিনারি অন্তত এই দুটো ডিভিশনকে পুজোর পর ফরিদাবাদে পাঠিয়ে দেওয়া হবে। আমাদের হিসেব বলছে দুটো ডিভিশন মিলিয়ে আমাদের ওয়ার্কার আছেন 63 জন। এই 63 জনকেও প্লেস করার ব্যাপারে চিন্তাভাবনা করা হয়েছে। এই 63 জনই যদি চান তো ফরিদাবাদে চলে যেতে পারেন। আমরা তাদের ডেফিনেটলি কিছু মার্জিনাল বেনিফিট দেওয়ার চেষ্টা করব, either in terms of salary or in terms of incentive, and if possible both. তা নইলে উইথ ফুল রিটায়ারমেন্ট বেনিফিট আমরা তাদের ছেড়ে দিতেও রাজি আছি। ডু আই বোর ইউ? বাহ, দারুণ গুছিয়ে কি অনায়াসে পরপর কথাগুলো তুমি বলে যেতে পারছো মুখার্জি। এই তো চাই। টেবিলের উল্টো দিকে লোকগুলো কেমন পণ্ডিতের মতো ভ্রু কুঁচকে বসে আছে দেখো। এইসব লেবার লিডারগুলোর ভাবভঙ্গি এমন যেন 3 ভুবনের ভার ওদের উপরে দেওয়া হয়েছে। শুধু চোখা চোখা শব্দ সাজিয়ে ওরা পৃথিবীর সব সমস্যা মিটিয়ে ফেলতে পারে। তুমি অ্যালার্ট থাকো। ঠিক উল্টো দিকে যে লোকটা বসেছে, ধুতি শার্ট, মাথায় হালকা টাক, ওকে নিয়ে বিশেষ চিন্তা নেই। লোকটিকে পাল্টি খাওয়ানো যায়। তার পাশে রোগা লিকলিকে বুশ শার্ট, জিন্স প্যান্ট, ওকেও লাইনে আনতে পারবে। প্রবলেম তোমার বাঁ দিকের চশমা পরাকে নিয়ে। দীপেন বিশ্বাস লোকটা পার্টির হোল টাইমার। প্রচণ্ড ধূর্ত, জড়োয়া টাইপ, 20 তীরের মতো ডায়লগ ছাড়তে জানে। তার থেকে বড় কথা, লোকটা তোমার সম্পর্কে অনেক খোঁজখবর রাখে, মানে তোমার অতীত বর্তমান সম্পর্কে আর কি। আগের মিটিংয়ে কুরুভিলাদের বিষ্টভাবে নাস্তানাবুদ করেছ। চোখ মুখ দেখে মনে হয় আজ তোমাকেও ছাড়বে না।
বাকি দুজনও চালাক, তবে তেমন খতরনাক নয়। অনেক সময় ম্যানেজমেন্টের আসল চালটা বুঝেও না বোঝার ভান করতে পারে। তোমার আজ কর্তব্য ওদের কোনো কিছুই বুঝতে না দেওয়া। পরপর 3টে বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট স্ট্যাপড হয়ে আছে, শিপমেন্ট হচ্ছে না। এ অবস্থায় কিছুদিন প্রোডাকশন ডিটেনিং খুব জরুরি। এ এক অদ্ভুত সংকটের মুহূর্ত। এইসব সংকটের ফলে এক মহামারী হাজির হয়। এই মহামারী অতি উৎপাদনের মহামারী। হঠাৎ সমাজ যেন এক সাময়িক বর্বরতার পর্যায়ে নিয়ে যায়। মাইরি লাইনগুলো যেন এডবার্গ ইন্ডিয়ার জন্যই লেখা হয়েছিল। তবে দীপেন বিশ্বাসকে তো সেটা বুঝতে দেওয়া চলবে না। তার চেয়ে বরং রিভলভিং চেয়ার আলতো ঘোরাও, লোকটার চোখে চোখ রাখো। নাও কাম দ্য সেকেন্ড পয়েন্ট। মেকানিক্যাল উইংয়ের 3জন ওয়ার্কার সম্পর্কে বলছি। ওদের মধ্যে 2জন আপনাদের ইউনিয়ন করেন, একজন ওনাদের। বলতে বলতে চোখের মনি দুটো ধুতি শার্টের শরীরে বুলিয়ে নিলে। 3জনের সম্পর্কে অভিযোগ আছে গ্রস ইনডিসিপ্লিনের। অ্যান্ড ইউ নো হাউ আওয়ার কোম্পানি লুকস অ্যাট ইনডিসিপ্লিন। ওদের চার্জশিট দিয়েছি, দরকার হলে। না, দীপেন বিশ্বাস এতক্ষণে মুখ খুলল। এই লোকগুলোর টাইপই যেন কীরকম। আগে তোমাদের গড়গড় করে কিছু বলে যেতে দেবে, তারপর ঝোপ বুঝে কোপ মারবে। মাঝে মাঝে এত দুর্বোধ্য লাগে লোকগুলোকে। না শব্দটা বলার পরও 8 মিনিট চুপ মেরে রইল। ব্যক্তিত্ব সানাচ্ছে। আমরা মনে করি এ ধরনের চার্জশিট দেওয়াটা বেআইনি। ম্যানেজমেন্ট কখনোই কারোর উপর আনডিউ ফোর্স ক্রিয়েট করতে পারে না। আপনারা যে রিজনগুলো দেখিয়েছেন সেগুলো প্রায় সবই ফেক। চার্জশিট আপনাদের উইথড্র করতে হবে। ধুতি শার্ট উত্তেজিতভাবে সায় দিল। সবই এক ধরনের চাল। আমাদের কাছে স্যার খবর আছে আপনারা রীতিমতো জুলুম করে। থ্যাংক গড, ওষুধ ধরছে। তুমি কুরুভিলার দিকে আর চোখে তাকালে। কেরালাইট মানুষটি অসম্ভব গম্ভীর মুখে ফাইল দেখার ভান করছে। আর চিফ পার্সোনেল শ্যানাল চেয়ারের পিঠে মাথা ঠেকিয়ে চুলে আঙুল বুলিয়ে চলেছে ক্রমাগত। ম্যানেজমেন্টের অর্ডার অনুযায়ী ওরা আজ একে মুখার্জি, চিফ এক্সিকিউটিভ, অ্যাডমিনিস্ট্রেশনকে মদত দিতে বসেছে। অবশ্য ওদের তেমন দরকার ছিল না, তুমি তো একাই 100। সমর দাশগুপ্তকে মাঝপথে থামিয়ে আন্তরিক ভঙ্গিতে হেসে উঠেছ। কেমন মিস্টার দাশগুপ্ত? ওয়ার্কারদের সঙ্গে কোম্পানির কোনো শত্রুতা নেই, থাকতে পারে না। সত্যি কথা বলতে কি, আপনারাই তো সব, ওয়ার্কাররা। আপনারা চালাচ্ছেন, তাই আমরা চলছি, খেয়ে পড়ে বেঁচে রয়েছি। কিন্তু তার মানে কি এই যে সব রকম স্বেচ্ছাচারিতা, অন্যায় আক্রমণ সবসময় ম্যানেজমেন্টকেই সহ্য করে যেতে হবে? বলুন বলুন। অনিল মণ্ডল নড়ে চড়ে বসল। ঠিক আছে, এই প্রসঙ্গে আমরা পরে আসছি, আগে প্রথম ইস্যুটা নিয়ে আলোচনা হয়ে যাক। কুরুভিলা তোমার কানের পাশে ঝুঁকে ফিসফিস করল। ইউ নো দ্যাট পারসন ইজ ইন অ্যালাইড মেশিনারি। তুমি মাথা দোলালে। মণ্ডল বোধ হয় কথাটা আঁচ করেছে। সামান্য অপ্রস্তুতভাবে সঙ্গীতের দিকে তাকিয়ে নিল। আপনারা নিশ্চয় ভাবছেন না যে আমি নিজে ইনভলভ বলে। ছি ছি, এ কি বলছেন? তুমি অমায়িক হেসে 555 এগিয়ে দিলে টেবিলের উল্টো দিকে। ডেফিনেটলি ফার্স্ট ইস্যুটা বেশি সেন্সিটিভ। এটা নিয়ে আগে কথা হওয়া উচিত। কোম্পানির সুবিধা অসুবিধার সঙ্গে আপনাদের ভালো মন্দ ভেবে দেখতে হবে বই কি। আপনাদের বক্তব্য আপনারা বলুন। কথাটা তাহলে সোজাসুজি বলি। দীপেন হাত নেড়ে তোমার সিগারেট রিফিউজ করল। আপনাদের প্রপোজাল আমরা স্টাডি করে দেখেছি, অনেকগুলো বড় বড় ফাঁক আছে। আমরা মনে করি এখনই 2টো ডিভিশন সরিয়ে নিয়ে যাওয়ার মোটেই প্রয়োজন নেই। আপনারা যে প্রবলেমগুলোর কথা বলছেন তা নিয়ে আমরা স্টেটের সঙ্গে ট্রাইপার্টাইটে বসতে পারি। দরকার হলে ইস্টার্ন জোনের কাটার ব্যাপারে আমরা সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গেও। দ্যাটস ভেরি গুড। শ্যানেল 2 আঙ্গুলে নিজের ঠোঁট টানাটানি করছে। কিন্তু এখানে পাওয়ারের ব্যাপারে গ্যারান্টি বোধহয় স্বয়ং ভগবানও দিতে পারেন না। সেটিং অ্যাসাইড দি ইনসেন্টিভস উই আর গেটিং অ্যাট ফরিদাবাদ। কুরুভিলা কান ঝাঁকিয়ে পয়েন্টটা অ্যাপ্রিসিয়েট করল। আরে বাবা, ভ্যান তাড়া করার দরকার কি? এক্সট্রা কথা বলা মানেই প্রতিপক্ষকে সুযোগ দেওয়া। তুমি ঝটপট বলে উঠলে, দেখুন, এ ব্যাপারে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ইজ ফাইনাল। আপনারা এখন আলোচনা করে দেখতে পারেন হাউ মাচ ইউ ক্যান। কিন্তু ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত এভাবে নিতে পারে না। আমরা এই শিফটিংয়ের ঘোর বিরোধিতা করছি।
আপনি রেগে যাচ্ছেন মিস্টার বিশ্বাস? তুমি আবার মধুর হাসি ফোটালে ঠোঁটে। এভরিথিং ইজ ফাইন দেয়ার। ফরিদাবাদের ওয়েদার চমৎকার। ওসব হাওয়া বদল টদল আপনাদের মানায়। বিশ্বাস ঝাঁজ ছাড়ল। আপনারা জায়গা মতন খোপে খোপে নিজেদের বসিয়ে নিতে পারেন, কথায় কথায় চামড়ার রং বদলাতে পারেন, আমরা পারি না। আপনি কি মিন করতে চাইছেন? তুমি বলতে গিয়েও প্রাণপণে সামলে নিয়েছ। লোকটা মাঝে মাঝে এভাবে তোমার দিকে বিদ্রুপ ছেটায়। ছেটাক গে যাক। খবরদার মাথা গরম করো না, ওদের আজ বাড়তে দাও। প্রয়োজনে ফ্রক কোট পরেও আলোচনার টেবিলে বসতে হবে যদি আমরা বিন্দুমাত্র সুবিধা হাসিল করতে পারি। এমডি না লেনিন? লেনিন না এমডি? নার্ভের উপর দখল আনো মুখার্জি। বেয়ারা কফি দিয়ে গেছে, সঙ্গে কিছু স্ন্যাক্স, কাজু, বিস্কিটস। ওদের মধ্যে দুজন কফিতে চুমুক দিল। আরও কিছু অর্থহীন কথা চালাচালির পর তিনজন উঠে দাঁড়িয়েছে। আপনারা যদি স্যার এরকম অ্যাটিটিউড দেখান তাহলে কোনো কথাই চলতে পারে না। অভিযোগটা একটু ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে না? না, ম্যানেজমেন্টের ডিক্টেটোরিয়াল অ্যাক্টিভিটিস আমরা মানছি না। এরকম চার্জশিট দিয়ে ছাঁটাই করার ধান্দাও আপনাদের ছাড়তে হবে। পুজোর আগে নতুন এগ্রিমেন্টের খসড়া চাই। ওয়েজ রিভিশন নিয়ে বহুদিন ধরে ধানায় পানায় করছেন। তার মানে আমরা আপনাদের কোঅপারেশন পাচ্ছি না। তুমি সঠিক সময়ে সঠিকতর বাক্যটি প্রয়োগ করে দিলে, এবং এটাই বোধহয় আপনাদের শেষ কথা। এবার পাঁচজনই উঠে দাঁড়িয়েছে, উত্তেজিত পাঁচ নেতা। ফাইনাল কথা বলবে শ্রমিকরা। আমরা তাদের জানাচ্ছি আপনারা কোনো মতে মূল দাবি বিবেচনা করতে রাজি নন। তুমি পুরো গ্রেগরি পেক কায়দায় স্ট্রাক করলে। লোকগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। এটাই তো চেয়েছিলে। ওয়েল ডান অর্ণব। এরপরই ফ্যাক্টরি গেটে স্লোগান শুরু হবে, জড়ো হবে শ্রমিকরা, বৃথাই গলা ফাটাবে। সেই সুযোগে তোমাদের খামখাওয়া লোকগুলো কায়দা মতো হুল্লোড় বাঁধিয়ে দেবে। সব কিছুই কম্পিউটারাইজড, প্রোগ্রামড। কল দ্য পুলিশ। তারপর 24 ঘন্টার মধ্যে গেটে নোটিশ ঝুলিয়ে 3 মাসের জন্য তালা বন্ধ। যা শালা, তোরা এখানে পারিস। লেবার সেক্রেটারি, চিফ মিনিস্টার সব দেখা হয়ে গেছে আমাদের। এখন সরকার চালায় আমাদের মালিকেরা। অ্যাবসলিউট পাওয়ার। কোনো লাল নীল রংওয়ালাদের শালা ক্ষমতা নেই ট্যাফও করার। ভাত সরালেই কাক মিলে যায় প্রচুর। শ্যানাল তোমার দিকে হাত বাড়িয়ে দিল। কংগ্রেটস মুখার্জি। বলতে বলতে চোখ টিপছে। তবে এমডির কাছে রিপোর্ট দেওয়ার সময় আমাদের নামটাও করবেন। কিছুটা রোল তো আমরাও। কুরুভিলা দক্ষিণী কাদায় মাথা নাড়ল। ডোন্ট ক্রাই শ্যানাল। ম্যানেজমেন্টের কাছে এক্স কমিউনিস্টদের খাতিরই আলাদা। তুমি নির্বাক। লোকগুলোকে কিছুই বললে না উত্তরে। ঠোঁট চেপে আলতো হাসছ। হাসিটা কান্নার মতো যেন। ওরা চেম্বার থেকে চলে যাওয়ার পর 2 আঙ্গুলে মাথা টিপে বসে আছো। হলোটা কি? অনুতাপ? অনুশোচনা? নাকি শ্রবণাজনিত নস্টালজিয়া? অল বুলশিট। ওঠো, হেড অফিসে ফিরে বরং এমডির আদর গায়ে মেখে নাও। মুখার্জি, ভাগ্যিস তুমি কমিউনিস্ট ছিলে এক সময়। তোমাদের মার্কসিস্টদের মতো সিচুয়েশন ট্যাকেল করতে আর কেউ পারে না। এমডির হবু হাসিটা বুঝি কানে ফুটছে। তুমি টেবিলে ঘুষি মারলে। তোমরা শিক্ষিত, তাই তোমাদেরই পৌঁছতে হবে অর্ধশিক্ষিত হতদরিদ্র মানুষগুলোর কাছে। তাদের চেনাতে হবে প্রকৃত শ্রেণীশত্রু কারা, কারা তাদের এক্সপ্লয়েট করছে। এই যে দালাল মৎসুন্দির দল। আহা, করো কি মুখার্জি সাহেব? টেবিলে খুশি চালালে তোমার হাতেই লাগবে যে। বিবেক কামড়াচ্ছে? বিবেকবাবু এতদিন ছিলেন কোথায়? কাচের উপর ঝুঁকে কাকে দেখছ? কোন অর্ণব মুখার্জিকে? ভালো করে দেখো তো সে ছেলেটাকে দেখতে পাও কি না। সেই 22 বছরের টাটকা যুবক, দু চোখে যার মায়াবী নতুন দেশ, চুল উস্কো খুস্কো, গাল জোড়া কচি নরম ঘাস। ছেলেটা শ্রবণার পাশে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলছে, আমরাই প্রতিষ্ঠা করব শোষণহীন সমাজ, চিহ্নিত করব। টেলিফোন অপারেটর মেয়েটি ডাকছে, মিস্টার মুখার্জি, এমডি ইজ অন দ্য লাইন। তড়াক করে উঠে বসেছ। ইয়েস স্যার। এনি নিউজ? এভরিথিং পারফেক্টলি অলরাইট স্যার। ভেরি নাইস। তুমি কখন হেড অফিসে আসছো? উইদিন 12 স্যার। ফোন রেখে অন্যমনস্কভাবে ফ্যাক্টরির বাইরে আসছো। সাবাস,
এর মধ্যে স্লোগান শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি লোকগুলোকে গেটে ওরা অর্গানাইজ করলো কিভাবে? ড্রাইভার গাড়ি ঘুরিয়ে তোমার সামনে আনছে। সমস্বরে ধ্বনি তুলল ওরা। দালাল তুমি নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও। নিপাতিত হবে বই কি, এক্ষুনি। গাড়ির ভিতর গদিতে। তুমি চোখে সানগ্লাস চড়ালে। মালিকের জুলুমবাজি মানছি না, মানব না। মেনো না ভাই, পরশু থেকে 3 মাস পেট চেপে বসে থাকো। লকআউট নোটিশ ঝুলল বলে। দালাল তুমি সাবধান, শ্রমিক আছে হুঁশিয়ার। বেশ বেশ। গেট পার হওয়ার সময় দীপেন বিশ্বাসের সঙ্গে ফের চোখাচোখি হলো। তুমি মুখ ফিরিয়ে নিলে। ওরা গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে, দুনিয়ার মজদুর এক হও। 140 বছরের পুরনো স্লোগান। তবু কি ধার! গোটা চত্বর গমগম করছে যেন। অনেকটা দূর চলে আসার পরও বাজছে তার রেশ। বাজছে না, যেন হাতুড়ি ঠুকছে মাথায়। তোমার বুকটা কোনো কারণ ছাড়াই ঢিপঢিপ করে উঠল। ছাড়ো তো, বর্তমান আর্থসামাজিক কাঠামোর পরিবর্তন আনতে দীর্ঘ প্রস্তুতির দরকার। প্রয়োজন বলিষ্ঠ সংগঠনের, যথার্থ নেতার। হঠকারিতায় কোনো কার্যসিদ্ধি হয় না। একবার তো দেখেছই বালখিল্য সংগ্রাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ইতিহাসের দিকে দেখো, রাশিয়া, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি, চীন। না হে না, এভাবে হয় না। তবু কেন যে বুক কাঁপা থামে না তোমার, কেন যে একটা শুকনো মুখ বারবার মনে পড়ে। স্বপ্নে জাগরণে তাড়া করে এক পঙ্গু কিশোর। তারাতলার মোড়ে এসে ডান দিকে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললে। আবার ভূতটা নাচছে মাথায়। এদিক দিয়ে কোথায় যাবেন স্যার? 10 আঙ্গুলে নিজের চুল খামচে ধরেছ। যাদবপুর। খোকন আজ বাইরের ঘরটাতে রয়েছে। হুইল চেয়ারে বসে গভীর মনোযোগে কি যেন লিখছে। সামনে ভেজা ন্যাতার মতো ঝুলছে শুকনো দুটো পা। ঢলঢলে পাজামার ঠ্যাংজোড়া লতপত টেবিল ফ্যানের হাওয়ায়। উফ, কি নিষ্ঠুর দৃশ্য! চারদিকে ছড়ানো জামাকাপড়, বাসন। গোটা কয়েক বই খাতা কাঠের রাকে এলোমেলো সাজানো। একঘর জিনিসপত্রের মধ্যে একদম একা হয়ে বসে আছে ছেলেটা। অজস্র দামাল চুল কামড়ে ধরে আছে ওর কপাল, চোখ। কয়েক সেকেন্ড চুপ করে দরজায় দাঁড়িয়ে রইলে তুমি। আরে আপনি? হঠাৎই চোখ তুলে অবাক হয়েছে খোকন। তুমি অল্প হাসলে। কেমন আছো? ভালো। ঝিকমিক হাসিতে ভরে গেল খোকনের মুখ। দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন। বলতে বলতে খাতা কলমটা গুজে রাখল চেয়ারের খাঁজে। মা কিন্তু নেই, স্কুলে। আমি তোমার কাছে এসেছি। ওর সামনে মোড়া টেনে বসলে তুমি। কি লিখছিলে অত মন দিয়ে? তেমন কিছু না। খোকনের হাসিতে লজ্জা এলো। মনে হয় কবিতা টবিতা। এ বয়সে খোকনদের বুকে তো শুধু কবিতাই থাকে। চা খাবেন? সরলাদি করে দিতে পারে। হুম, আজ শুধুই তোমার সঙ্গে গল্প করতে এসেছি। কাঙালের মতো ছেলেটার দিকে তাকিয়ে আছো। কাউকে খুঁজছ কি? সবুজ সবুজ মনের কোনো হারিয়ে যাওয়া কিশোরকে। এক চিলতে জানলার বাইরে দুপুরের আকাশটা লটকে আছে কাটা ঘুড়ির মতো। গরম বাতাস মাঝে মাঝে ঝাঁপ দিচ্ছে ঘরে। চারদিক স্তব্ধ, তরঙ্গহীন। এভাবেই সারাটা দুপুর একা একা বসে থাকে নাকি ছেলেটা, বান্ধবহীন, নিঃসঙ্গ। তুমি এদিক ওদিক তাকালে। কি করো সারা দুপুর? পড়াশুনো? পড়ি, লিখি, চুপচাপ শুয়েও থাকি। কখনো কখনো 2-1 বন্ধুবান্ধব আসে স্কুলের। কোন স্কুল তোমার? এখান থেকে কাছেই, রামচরণ বিদ্যাপীঠ। খোকনকে আচমকা কেমন বিষণ্ণ দেখালো। মাধ্যমিক দিয়েছিলাম এবার, রেজাল্ট ইনকমপ্লিট। সে কি, কেন? তোমার ভ্রু জড়ো হলো। জানি না। খোকন মাথা নামালো। মা অনেক ছোটাছুটি করেছে মার্কশিটের জন্য, কিছুই হলো না। কোনো সাবজেক্টের খাতা ফাতা মনে হয় হারিয়ে গেছে। তোমার শরীর শিরশিরে উঠল। কি অবলীলায় কথাগুলো বলে যাচ্ছে ছেলেটা। শ্রবণা তবে সেদিন সেকেন্ডারি বোর্ডের অফিসে গিয়েছিল? তোমাকে একবারও বলল না কেন? ওখানকার ডেপুটি চক্রবর্তী তোমার এক গ্যালাসের দোস্ত। তুমি ব্যস্তভাবে ঝুঁকলে। তোমার রোল নাম্বারটা আমাকে দাও তো। কি হবে?
খোকন বিজ্ঞের মতো ঠোঁট উল্টালো। এখন যেভাবে কাজ হয় তাতে প্রতি বছরই কারো না কারোর খাতা হারিয়ে যায়। কেউ কোথাও সিনসিয়ারলি কাজই করতে চায় না। জানেন, আমাদের স্কুলের 10 জন ছেলের রেজাল্ট ইনকমপ্লিট। ছেলেটা বেশ গুছিয়ে কথা বলতে পারে তো, প্রাজ্ঞ মানুষের মতো। তুমি হেসে ফেললে। তবু দাও না, চেষ্টা করতে ক্ষতি কি? পাতলা ঠোঁটে যেন হতাশ, কাঁপছে। পাশ করেই বা কি হবে? সান্ত্বনা দেওয়ার জন্য তুমি ওর কাঁধ ছোঁয়ার চেষ্টা করলে। সঙ্গে সঙ্গে স্বচ্ছ চোখে তোমার দিকে তাকিয়েছে ছেলেটা। তীক্ষ্ণ জিজ্ঞাসা ফুটে উঠছে মুখে। আচ্ছা, আপনি কি এখনও বিশ্বাস করেন প্রতিক্রিয়াশীল শিক্ষা ব্যবস্থায় শুধু কিছু পেটি বুর্জুয়া ক্লাসই তৈরি হয়? তুমি থতমত খেয়ে গেলে। ছেলেটা এসব বলে কি? তুমি এসব জানলে কোত্থেকে? মাই তো বলে। মার কাছ থেকে আপনাদের অনেক কথা শুনেছি। চাপা উত্তেজনায় টানটান হয়ে উঠেছ। কি বলেছে শ্রবণা? ছেলেটি কি সারাক্ষণ শুধু ওইসব কথাই ভাবে নাকি? প্রতিক্রিয়াশীল, পেটি বুর্জুয়া। আসলে সঙ্গী সাথে বিশেষ নেই বলেই হয়তো। বেরোতেও তো পারে না কোথাও। বাপ্পার কিছু স্প্লাইট ভেসে উঠছে তোমার চোখের সামনে। খোকনের থেকে ছোটই। এর মধ্যেই কি স্মার্ট, চৌকস, হাঁটা চলা সব কিছুতেই ঝকঝকে ভাব। মন্ট্রিলে হয়েছিল 77 সেপ্টেম্বরে। বাই বার্থ ওখানেও সিটিজেনশিপ আছে একটা। রাখার ইচ্ছে আর একটু বড় হলে ওকে আবার ওখানে পাঠিয়ে দেয়। তোমার বাসনা অন্যরকম। কানাডা থেকে স্টেটসে গেলে অনেক বেশি। কি ভাবছেন? তুমি সামান্য হোঁচট খেলে। সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারলে না। আপনাদের দিনগুলো কি ভয়ঙ্কর ছিল, তাই না? তুমি প্রসঙ্গ ঘোরাতে চাইছ। ওসব ছেলে মানুষের কথা বাদ দাও। তুমি কি ভালোবাসো বলো তো? বই পড়তে। খোকনের দ্রুত উত্তর। লিটারেচার, হিস্ট্রি, কবিতা। আপনিও তো খুব ভালো আবৃত্তি করতে পারেন, তাই না? তোমার মা এ কথাও বলেছে বুঝি? তোমার গলায় হালকা লজ্জা এলো। আর কি বলেছে? তেমন কিছু না। এই যেমন আপনি মিহির হালদার, প্রেসিডেন্সির বিখ্যাত ছাত্র ছিলেন, 3rd হয়েছিলেন হায়ার সেকেন্ডারিতে। এবার বিস্ময়ে তোমার মুখ হাঁ। আশ্চর্য! শ্রবণা তোমার নাম ওর কাছে পাল্টে বলেছে কেন? অর্ণব মুখার্জি নামটা পুরোপুরি মুছে ফেলতে চায় জীবন থেকে? এত ঘেন্না তোমাকে? এত ঘেন্না? এত? গোটা শরীর নাড়িয়ে রাগ আসছে তোমার। রাগ না বিকর্ষণ? আর এসো না এখানে অর্ণব, কখনো না। এখানে তোমার জন্য। ছেলেটা তোমার ভাব পরিবর্তন লক্ষ্য করছে। তুমি চোয়ালে চোয়ালে চেপে নিজেকে সংযত করার চেষ্টা করছো। আর কি জানো? আপনি জীবনানন্দ ভালোবাসতেন খুব, আমার বাবার মতো। বলতে বলতে কিশোরের চোখে আকাশ নেমে এলো। আমিও খুব জীবনানন্দ ভালোবাসি, সুকান্ত। আরে আরে, তড়াক করে লাফ দিয়ে উঠছ কেন অর্ণব মুখার্জি? খোকনের মুখের কাছে মুখ নিয়ে গেছ, চোখে শিশুসুলভ কৌতূহল। তোমার বাবাকে তুমি দেখেছ? না, আমার জন্মের আগে তো কোথায় যেন। খোকনের মুখ ম্লান হয়ে এলো। বাইরে বোধহয় একটু একটু মেঘ করেছে। ঘরের ভেতর আলোটা কমে গেছে হঠাৎ। অথবা খোকনের ম্লান বিষাদ খোলা জানলা দিয়ে ছড়িয়ে পড়েছে চারদিক। সেই বিষাদ ক্রমে গ্রাস করে নিচ্ছে তোমাকেও। অনিচ্ছুক শরীরটাকে ধীরে ধীরে টেনে তুললে। হঠাৎ কি মনে পড়ে গেল এমডি অপেক্ষা করছে? 12টায় বলেছ, না হয় 4টেতে পৌঁছালে। আজ তো তোমার 7 খুন মাপ। উঠলেন যে? হাসতে গিয়েও পরিষ্কার হাসি ফুটল না ঠোঁটে। হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। আপনি ভীষণ কাজের লোক, তাই না? সেদিনও বেশিক্ষণ বসতে পারলেন না। খোকন কি বিদ্রূপ করছে? না না, বড় মায়াবী কিশোর, সরল। ঠিক বলেছ, আমার খুব বিশ্রী দায়িত্ব। চঞ্চল পায়ে দরজা অবধি গিয়েও ফিরলে। তোমার অ্যাডমিট কার্ডটা দিলে না? নেবেনি? খোকন অবিকল প্রাপ্তবয়স্ক গলায় জিজ্ঞাসা করল। হাতের চাপে হুইল চেয়ার ঘুরিয়ে কাঠের র্যাকের দিকে যাচ্ছে। প্লাস্টিকের প্যাকেট থেকে কাগজটা বার করল।
জেরক্স কপি দিলাম, অসুবিধে নেই তো? ঈশ্বর ঈশ্বর ঈশ্বর! প্রবেশপত্রটি খুলে নিষ্পলক হয়ে গেছ। ভেতরে চাপা কষ্টটা খাঁচা ভেঙে ছিটকে আসতে চাইছে। ঠকঠক করে কাঁপছে দুটো হাত। অনির্বাণ মুখার্জি, সান অফ অর্ণবকান্তি মুখার্জি। ছেলেটাকে হতভম্ব করে দিয়ে রাস্তায় ছিটকে এসেছ তুমি। পরপর 3 রাত্রি বেহেড মাতাল হয়ে বাড়ি ফিরে জর্জরিত হলে রাকার প্রশ্নের ঝাপটায় তবু দিল্লির ফ্লাইটটা ছেড়ে দিতে হলো। আয়নাটাকে হাজার আছাড় মারলেও ঠিক তাতে প্রতিচ্ছবি ফুটে ওঠে, তাই না? সত্যের প্রতিচ্ছবি। বেশ তো ছিলে, স্বর্গের সিঁড়ি বেয়ে উঠছিলে তরতর। কি কুক্ষণে যে দেখা হলো শ্রবণার সাথে। তোমাকে দেখে রাকা কিন্তু সত্যি ঘাবড়ে গেছে। একা একা বারে বসে আগে ড্রিঙ্ক করতে না তো কোনো দিন। কি হাল করেছ নিজের? করমচা লাল চোখে নিচে 2-3 পোঁচ কালি, চুল উস্কো খুস্কো, ঠোঁটে সিগারেট। ব্যালকনিতে যখন তখন বসে আছো নিঝুম। এই নিয়ে সকাল থেকে মগ 3 ব্ল্যাক কফি দিল রঘু। তবু হ্যাংওভার কাটে কই? বেতের দোলনা চেয়ারে শরীর দুলছে নিজের খেয়ালে। আপন গতিতে ছুটছে মন। ফরিদাবাদে যদি চলে যেতেই হয়, খোকনকে কি ফেলে, শ্রবণা কিভাবে, মার্কশিটটাকে ঠিক করা, একটা ভালো নিউরোলজিস্ট যদি, ডাক্তার লাহিড়ী বা ডক্টর গোস্বামী। নিজের মধ্যে ডুবে থাকলে বাইরের পৃথিবীটা বুঝি কোনো মায়া বলে অদৃশ্য হয়ে যায়। তাই বোধহয় দেখতে পাচ্ছ না রাকাকে। মেয়েটা স্থির তাকিয়ে তোমার দিকে অনন্তকাল, চোখ মুখে থমথমে অভিমান। তুমি আজও বেরোবে না? হুম। জিজ্ঞেসে করছে আজও কি অফিস বাতিল? কেন? মুখ ফসকে বেরিয়ে গেল। শব্দটার কোনো অর্থ হয় না। রাকা শান দেওয়া চোখে তোমাকে একবার জরিপ করে চলে গেছে রেলিংয়ের ধারে। গ্রিল আঁকড়ে দাঁড়িয়ে আছে চুপচাপ, দৃষ্টি দূরের পার্কটার দিকে। স্বচ্ছ নাইলনের নাইটির আড়ালে ফুলের মতো ফুটে রয়েছে ওর মোম শরীর। ফোলা ঠোঁটে রাকাকে কেমন খুকি খুকি দেখায়। কয়েক পলক সেদিকে তাকিয়ে তুমি মুখ ফিরিয়ে নিলে। বেরোতে পারি কেন? রাকা তাকালো না। তুমি আরেকটা সিগারেট ধরিয়েছ। কদিন ধরে বড় বেশি ধূমপান হয়ে যাচ্ছে। তবু যদি নার্ভগুলো বাগে আসে। বেশ কিছুক্ষণ পর রাকা ঘুরে দাঁড়ালো। তোমার সত্যি কি হয়েছে বলো তো? কদিন ধরে পাগলের মতো আচরণ করছো কেন? সকাল থেকে আজ মেঘ জমেছে আকাশে। সেই মেঘ যেন নেমে আসছে রাকার চোখে। তোমার কিঞ্চিত করুণা হলো। নাটকে নায়কের মতো স্বগতোক্তি করে উঠলে, আমি ফুল টায়ার্ড রাকা, সিম্পলি এক্সজস্টেড। ফর হোয়াট? রাকা ঝনঝন বেজে উঠেছে। আই ডোন্ট নো। ইনএক্সপ্রেসেবল। সব কেমন আপসেট হয়ে গেছে। রাকার ঠোঁট বেঁকে বিচিত্র মুখভঙ্গি করল। আমি কি তোমাকে, ক্যান আই হেল্প ইউ? তুমি মৃদু মাথা দোলালে। তুমি কি অফিসের প্রবলেম নিয়ে? নট ফুললি। দাঁতে বুড়ো আঙ্গুল কামড়ে ধরেছ তুমি। মুখে দুঃখ আর অনুশোচনার পোজের দোটানা। তবে চাকরিটা ভাবছি ছেড়েই দেব। হোয়াই? তুমি বুঝবে না। খুব বুঝব। রাকা অধৈর্যভাবে চুল ঝাঁকাল। দেখো, ফরিদাবাদ যাওয়াটা মোটেও কোনো প্রবলেম না। সেখানে অফিস তোমাকে ফার্নিশড বাংলো দেবে, গাড়ি দেবে। হ্যাঁ, তুমি বলতে পারো বাপ্পাকে নিয়ে একটু অসুবিধা হতে পারে, আমরা চলে গেলে, বাট উই ক্যান পুট হিম অ্যাট এনি গুড স্কুল ইন দিল্লি। কলকাতা থেকে দিল্লি ফার ফার বেটার। হয়তো। দুঃখকে পরাজিত করে অনুশোচনার পোস্টটা মুখ দখল করে নিচ্ছে তোমার। সিগারেটের টুকরোটা ছুঁড়ে দিলে নিচে সবুজ লনে। এতগুলো লোককে ভাতে মেরে, হেল উইথ ইয়োর ব্লাডি সেন্টিমেন্টস। তুমি দুনিয়ার সব লোকের ভাত কাপড়ের ইজারা নিয়ে রাখোনি। তাছাড়া নিজেই তো বলেছ 3 মাসের মধ্যে লকআউট ফকআউট ক্লিয়ার হয়ে যাবে। তুমি 2 হাতে মুখ ঢাকলে। রাকা বুঝবে না, বোঝার কোনো সঙ্গত কারণও নেই। কিন্তু অর্ণবকান্তি, তুমি কি শুধুই লকআউটের কারণে মন মরা? নাকি মসি লেপি দিল তবু ছবি ঢাকিল না, অগ্নি দিল তবু তো গলিল না সোনা? ঘুমে মদে বিভ্রমে শ্রবণ আরও বেশি গভীরভাবে ফুটে উঠছে দর্পণে। অ্যাডমিট কার্ডটা দেখার পর থেকেই। কি করবে এখন?
শুলে চড়বে নাকি? লিসেন অর্ণব, রাকা তোমার গায়ের কাছে এসে দাঁড়িয়েছে, গলার স্বর ক্রমশ কোমল। বি প্র্যাকটিক্যাল হানি, আজ অফিস জয়েন করে যাও, যদি দিল্লি যেতে হয় তো। তুমি আচ্ছন্নের মতো উঠে দাঁড়ালে, যান্ত্রিকভাবে সারলে স্নান, খাওয়া, পোশাক পরা। নেশাগ্রস্তের মতো দরজা খুলে নেমে এলে নিচে, গাড়িতে স্টার্ট দিলে। নিশি পাওয়া মানুষের মতো পৌঁছে গেলে অফিসে নয়, শ্রবণার গলির মুখে। দরজা খুলে একটু অবাক হয়নি শ্রবণা। শ্রবণা বোধহয় অবাক হতে ভুলে গেছে, নাকি জানতো তুমি আসবে। নির্লিপ্ত গলায় ডাকল, এসো। হঠাৎ আবেগে ছুটে এসে তুমি হাঁসফাঁস করছ। ঘামে ভিজে ডবল বুল শার্ট লেপটে গেছে গায়ে। দরজা ধরে কয়েক সেকেন্ড আবেগ সামলালে। শ্রবণা ঘরে জানলাটা খুলে দিচ্ছে, ছিটের পর্দা টান টান করে দিল। বাইরের ভারী আকাশ এবার গুমট ছড়াতে শুরু করেছে। এই মুহূর্তে মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি আসা দরকার। শ্রবণা চেয়ার টেনে দিল, বসো। তুমি পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করলে। খোকন কই? শ্রবণা মরালির মতো ঘাড় ঘোরালো। আগের দিনের তুলনায় আজ অনেক সতেজ, সুন্দর। লাল পাড় তাঁতের শাড়ি শরীরে আলগা জড়ানো, পিঠের ওপর খোলা চুল। মনে হয় একটু আগে স্নান করেছে। গা থেকে একটা হালকা মিষ্টি গন্ধ উঠছে, তেল কিংবা সাবানের, অথবা পরিপূর্ণ নারীর। আমি আগে দুদিন এসেছি, জানি, খোকন বলেছে। শ্রবণা হাত দেখিয়ে তোমাকে আবার বসতে বলল। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বাক্যটুকু বলতে গিয়ে তুমি 3 বার তোতলালে। কি রিডিকিউলাস অবস্থা! লেবার লিডারদের গড়গড় করে বক্তৃতা দিয়ে শেষে। শ্রবণার স্বর শান্ত, আমারও। তুমি কথার ফাঁকে এদিক ওদিক চোখ ঘোরাচ্ছ। ভেতরের ঘরটাতেও আলগোছে উকি দিলে। খোকন নেই? না, সপ্তাহে 2 দিন ওকে একটা ফিজিওথেরাপি সেন্টারে যেতে হয়, কাছেই, সরলাদির সঙ্গে। শ্রবণা টেবিল ফ্যানটা জোর করে দিচ্ছে। কিছু হবে না জানি, তবু চেষ্টা। আমি সে কথাই বলতে এসেছি। সহজে কথাটা পেরে ফেলতে পেরে তোমার বেশ ফুরফুরে লাগলো নিজেকে। খোকনের একটা ব্যবস্থা করে ফেলেছি। কিসের? আমি ভালো নিউরোলজিস্টকে দেখাতে চাই। ইনফ্যাক্ট 2 জন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি। খোকনকে নিয়ে যেতে হবে। শ্রবণা কোনো কথা বলল না, নিঃশব্দে খোকনের বইপত্র গোছাচ্ছে, পেছন ফিরে। মনে পড়ে চম্পাহাটিতে সেদিন ঠিক এভাবেই দেওয়ালের দিকে ফিরে চোখের জল গোপন করেছিল শ্রবণা। তোমার মা খবর নিয়ে এসেছেন বাবা ভয়ানক অসুস্থ, হার্ট অ্যাটাক, তোমাকে দেখতে চান। তুমি মার মুখ দেখে ধরে ফেলেছিলে খবরটা মিথ্যে। তোমার মা কোনোদিনই দৃঢ়ভাবে মিথ্যে কথা বলতে পারতেন না, সেটা শ্রবণাও বুঝেছিল। তাতে অবশ্য তোমার ফেরা আটকায়নি। আসবার সময় শ্রবণের পিঠে হাত রেখেছিলে, সাবধানে থেকো, পারলে ফিরে গিয়েই এলসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, খবর না পাওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যেও না। তারপর শ্রবণা কোথায় গিয়েছিল, কিভাবে ধরা পড়ে গেল? আজও কি কাঁদছে শ্রবণা? আশেপাশের ঘর থেকে নানা রকম কোলাহল ছুটে আসছে। এবাড়ির একতলায় শ্রবণারা ছাড়া আরও 2 ঘর ভাড়াটে। তোমার খুব ইচ্ছে করছে সেদিনের মতো শ্রবণার পিঠে হাত রাখতে। দাঁড়িয়ে উঠেও বসে পড়লে। তুমি উত্তর দিচ্ছ না, তোমার আপত্তি আছে? যদি বলি আছে। শ্রবণা ফিরল। কেন? শ্রবণের চিবুক শক্ত হচ্ছে। জেদ কিংবা অভিমান গোপন করার চেষ্টা করলে ঠিক এরকম ভাঁজ পড়ত চিবুকে। আমার ছেলে চিকিৎসা আমি নিজেই করতে পারি। তা তো পারোই, এতদিন তো একা একা লড়াই করেছ। আজ যদি আমি একটু কিছু করতে পারি। পারো কি? শ্রবণা অদ্ভুত হাসল, হাসিতে বিদ্রুপ না প্রত্যাখ্যান। তোমার এবার একটু একটু রাগ হচ্ছে। নিজেকে সামলাও অর্ণব, তুমি প্রায়শ্চিত্ত করতে এসেছ। ভেতরের ঘরটার পরে বোধহয় রান্নাঘর, সেখান থেকে আচমকা প্রেসার কুকার হুইসিল দিয়ে উঠল। শ্রবণা চমকেছে। 1 সেকেন্ড, নামিয়ে আসছি বলতে বলতে দৌড়ে ভেতরে গেছে। চিৎকার করে জিজ্ঞাসা করছে, চা খাবে? বসাবো? তুমি নিরুত্তর, শক্ত হয়ে বসে আছো। মাঝে মাঝে অস্থির হাতে নাড়াচাড়া করছো খবরের কাগজটা। শ্রবণা ফিরে এলো। বললে না চা খাবে কিনা?
না, তুমি আমার সামনে এসে বসো। শ্রবণা মোড়া টানল। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড, এভাবে না বলতে পারলে তোমার বোধ হয় অসুবিধে হয়, তাই বুঝি গলা কেঁপে গেল। তুমি কি এখনো মানে রাজনীতি করো? শ্রবণা হাসল। এখনো মানে? রাজনীতি করতাম কবে? উত্তরটার মানে কি? তোমার চোখে প্রশ্ন, ভ্রু কুঁচকে তাকিয়েছ। আমি রাজনীতি করতাম না অর্ণব। আমার কিছু বিশ্বাস ছিল, সমাজ সম্পর্কে, মানুষ সম্পর্কে, এখনও আছে। তা ঠিক। তুমি তাড়াতাড়ি বলে উঠলে, হ্যাঁ, রাজনীতি মানে তো ধান্দাবাজি, মরে শুধু বোকারা। বলতে বলতে ঈষৎ উত্তেজিত। 17 বছর আগেও মরেছে এদেশে কমিউনিজমের নামে। তোমাকে মাঝপথে থামালো শ্রবণা। এটা বোধহয় তোমার বিষয় নয় অর্ণব। তুমি যেখানে আছো সেখান থেকে এসব বিচার করা যায় না, তোমার সে অধিকারও নেই। নতুন করে ম্রিয়মাণ হচ্ছে। শ্রবণে এভাবে কথা বলছে কেন? কিছুতে কি বিশ্বাস করানো যায় না তুমি ওর পাশে দাঁড়াতে চাও? কয়েক মুহূর্ত স্থির তাকিয়ে রইল ওর দিকে। এই সেই মেয়ে, তোমার প্রেমের, তোমার স্বপ্নের, হীনমন্যতা বোধের শ্রবণা। রাগ ক্রমে যন্ত্রণা হয়ে ছড়িয়ে যাচ্ছে, গভীরে, আরও গভীরে। আকস্মাৎ শ্রবণের হাত চেপে ধরেছ। আমার সম্পর্কে তোমার ধারণা খুব খারাপ, তাই না? শ্রবণা হাত ছাড়াল না, উল্টে অন্য হাতটা রাখল তোমার হাতের উপর। ধুর পাগল, তুমি খারাপ হবে কেন? তুমি তোমার মতন। শ্রবণের স্পর্শে তোমার সমস্ত প্রতিরোধ ভেঙে যাচ্ছে। কাতরভাবে বলে উঠলে, বিশ্বাস করো, আমি কোনো খবর জানতাম না। অনেক চেষ্টা করেও কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। সত্যি বলছি, তোমাকে হঠাৎ সেদিন দেখে। শ্রবণের গলা কাঁপছে এবার। মানুষ পরিস্থিতির দাস। তুমি, আমি, সব পাই। আমার কোনো অভিযোগ নেই। তবে তুমি সাহায্য নেবে না কেন? তোমার সামনে নারী মূর্তি আবার নীরব। হাতটা আলতো করে সরিয়ে নিচ্ছে। মোড়া থেকে উঠে জানলার ধারে গেল। তোমার মনে পড়ে অর্ণব, তুমি একদিন নিজের হাতে মানিকতলার 2জন ডাক্তারকে ধমক দিয়ে চিঠি লিখেছিলে? তারা বেশি ফিজ নিত। তোমার স্পেশালিস্টদের ফিজ কি তার থেকে কম? কথাটা বুঝি সপাং করে বাজল তোমার পিঠে। সোজা হয়ে উঠে দাঁড়িয়েছ। খোকনের মার্কশিট তুমি কিভাবে ঠিক করবে? বোর্ডের অফিসারদের মদ খায়ে, না ঘুষ? অসহ্য একটা আদিম পশু আচমকা গর্জন করে উঠল তোমার ভেতর থেকে। নীল রক্তে যেন আগুন ধরে গেল। চুপ করো। এত যদি তোমার নীতিবোধ, ছেলের বাবা হিসেবে আমার নাম রেখেছ কেন? এত ঘেন্না আমাকে যে ছেলের কাছে আমার নাম বলো মিহির হালদার? তোমার লজ্জা করে না? শ্রবণা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে জড়ো হচ্ছে ভ্রু। জানলার ধার থেকে ফিরে আসছে। মুখোমুখি এসে দাঁড়ালো। মানবী নয়, যেন ধারালো জমাট বরফ। তা অবশ্য ঠিক। বাবা হিসেবে তোমার নাম না দিয়ে সেই পুলিশের লোকগুলো নাম দিলেও আমার চোখে কোনো তফাৎ হতো না। কিংবা কোনো অ্যাডমিনিস্ট্রেটরের, বা কোনো মন্ত্রীর, বা তোমাদের সমাজের যে কোনো লোকের। খোকন তো তোমাদেরই ছেলে, তোমাদের সমাজের। চাবুকটা বুঝি তোমাকে ছিঁড়ে খুঁড়ে এবার রক্তাক্ত করবেই। তীব্র যন্ত্রণায় মুখ চোখ কুঁচকে গেছে তোমার। মাথার চুল খামচে ধরে আবার বসে পড়েছ। বসেই আছো দুঃসহ কিছু মুহূর্ত। তারপর আবার শ্রবণের স্পর্শ তোমার মাথায়। রাগ করো না। তোমার নামটা আমার জীবনে একমাত্র দুর্বলতার ছাপ। আমার ছেলের চোখে তার বাবা একটা আদর্শ। আমি চাইনি তোমাকে দেখে তা ভেঙে যাক। তোমার চোখ জ্বালা করছে। শেষে কেঁদেই ফেলবে নাকি, ট্র্যাজিক হিরোর মতো, হ্যামলেট রিইনকার্নেটেড? ওঠো, সাহস আনো। চোখে চোখে তাকাবার চেষ্টা করো শ্রবণার। পারছ না কিছুতেই? শ্রবণের চোখ কিন্তু তোমার মুখে স্থির। ও তোমাকে চিনতে পেরেছে। শেষবারের মতো ওর গলার আওয়াজ ধাক্কা মারছে তোমাকে। তুমি কেন আমাকে দেখতে পেলে অর্ণব? তুমি আর এসো না। মাথা নিচু করে বসে আছো। এতক্ষণ পর তুমুল বৃষ্টি নেমেছে বাইরে। তোমার চেম্বারের রং অফ হোয়াইট, পর্দার রং কচি কলা পাতা, টেলিফোন লাল, সাদা, বাদামি।
টেবিলে ঝকঝকে ওয়ালনাট, জামা ফিকে গোলাপি, কিন্তু এর মধ্যে একটা রঙও যে তোমার নিজের নয় হে অর্ণবকান্তি। তবে কি শ্রবণা দেওয়া ওই চাবকের দাগগুলোতেই রয়েছে তোমার প্রকৃত রং? নিশ্চয়ই তাই, নইলে দরজার বাইরে লাল বাতি জ্বালিয়ে নির্জন ঘরে ছটফট করে মরো। কি খোঁজো? প্রত্যাবর্তনের সুড়ঙ্গ পথ? নিজের চেয়ারে 2 সেকেন্ড চুপ করে বসে থাকতে পারছো না? আহত সাপের মতো ফোঁস করছ। হুড়মুড় ছুটে গেলে জানলার সামনে, 2 হাতে সজোরে সরিয়ে দিচ্ছ ভারী পর্দা। পর মুহূর্তে টেনে ঢেকে দিয়েছ জানলাটাকে। টেবিলটাকে হন পাক খেলে কয়েকবার। একবার চেয়ারের হাতলেও বসবার চেষ্টা করলে। পেপারওয়েটগুলো লাট্টুর মতো ঘোরাচ্ছ। এ কি, ওটা হাতে তুলে নিয়েছ কেন? সর্বনাশ, দেওয়ালে ছুঁড়ে মারবে নাকি? নিজের ভেতর এ কি বিপন্ন অস্থিরতা! অঙ্গে অঙ্গে শিরাযত রানীরে দংশিল যেন বৃশ্চিকের মতো। চাবুকটা খুব জোরে পড়েছে হে। টয়লেটে ঢুকে আয়নায় কি দেখো তন্ন করে? হৃৎপিণ্ডের দাগ আয়নায় ফোটে না। চকচকে গালটাকে বুড়ো আঙ্গুলে ঘষছ চেপে। ফর গডস সেক, একটু সংযত হও। কি ভাবছ দাঁতে দাঁত চেপে? চাকরিটা ছেড়ে দিলে কেমন হয়? উফ, সেই উন্মাদনার দিনগুলো! ঝোপে জঙ্গলে লুকিয়ে থেকেও কি সাংঘাতিকভাবে জ্যান্ত ছিলে। ভুল দিন, তবু দিন তো, পৃথকভাবে দিন, শুধু 24টা যান্ত্রিক ঘণ্টা নয়। আরে, এত তন্ময় হয়ে গেছ কেন? ফোনটা যে বেজেই চলেছে, তাকাও। এই তো বেশ ফিরছ পিছলে টেবিলের দিকে। তোলোই না, ভয় কি? কি মুখার্জি, সাড়া নেই কেন? এগেইন ফিলিং সিক? এমডির গলা যেন গলা নয়, সাপুরের বাঁশি। ধীরে ধীরে বশ হয়ে যাচ্ছে ছটফটে সাপটা। প্রথমে স্থির হলো, তারপর ফনা দোলাচ্ছে। নো স্যার, আই এম ফাইন। দেন গেট রেডি ফর আ বিগ সারপ্রাইজ। ঘণ্টাখানেকের মধ্যেই জানতে পারবে। শঙ্খচোরে ফনা থরথর কেঁপে উঠল। নিশ্চয় একটা লিফট, আরও 1 ধাপ। তোমার হাতের কাজ শেষ হলে আমার ঘরে একবার চলে এসো। লেবাররা কদিন ধরে কারখানার সামনে বড্ড বাড়াবাড়ি করছে। ডিসি সাউথের সঙ্গে একবার আলোচনা করা দরকার। যাচ্ছি স্যার, এক্ষুনি। এমডির ফোন যেন চাপ দিয়ে বিষটা বার করে নিল। ঝরে যাচ্ছে টপ। সাপ চেয়ারে নেতিয়ে পড়ছে। অভিনন্দন মুখার্জি সাহেব, 1 মোর ফেদার টু ইউর লরেল। সাপটা আবার নিশ্চিন্ত ভঙ্গিমায় খেলা দেখাতে পারবে। নো ফোসফোসানি, নো ছোবল, নিজেকে ছাড়া। কুরুভিলা আগেই বলেছিল, হোয়েন ইউ ড্রিঙ্ক মুখার্জি ইউ স্মেল মার্কসিস্ট। কুরুভিলাটা কি চাবুক চালাতে জানে? এখনও তো ভাবার সময় নেই। ইঁদুরটা এখন আবার দৌড়ের জন্য প্রস্তুত। টায়ের নটটা ভালো করে বেঁধে নিচ্ছে গলায়। এই ভালো। শ্রবণারা তবে আসুক তোমার মধ্যরাতের স্বপ্নে, জাগরণে, অথবা ব্লাডিমেরির গ্যালাসে বুদবুদের মতো। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস মন্থন। শোনাচ্ছিলাম সম্পূর্ণ উপন্যাসটি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।